অ্যাম্বুলেন্সে করে বিয়ে করতে এসেছে ডাক্তার অক্ষর চৌধুরী। আর তার হবু বউ মধুজা জেদ ধরে বসে আছে, কোনোভাবেই বিয়ে করবে না। মধুজার বাবা অনেক চেষ্টা করেও নিজের মেয়েকে বিয়ে করার জন্য রাজি করাতে পারছে না। মধুজার একটাই কথা, আমি ওই পাগলা ডাক্তারকে কিছুতেই বিয়ে করতে পারবো না। অ্যাম্বুলেন্সে করে বিয়ে করতে এসেছে, এটা কি ধরনের পাগলামি? আমার বান্ধবীরা ইতিমধ্যেই হাসাহাসি শুরু করে দিয়েছে। মিলন হাসান নিজের মেয়েকে কি বোঝাবেন, নিজেই তো থতমত খেয়ে বসে আছেন। অনেক শখ করে শহরের সেরা কার্ডিওলজিস্ট অক্ষর চৌধুরীর সাথে নিজের একমাত্র মেয়ের বিয়ে ঠিক করেছিলেন তিনি। আর এখন এসব দেখে তার নিজের সিদ্ধান্তের উপর রাগ হচ্ছে। অক্ষর কারো কোনো কথা না মেনে মধুজার কক্ষে ঢুকে যায়। মধুজাকে বসে থাকতে দেখে রাগী কণ্ঠে বলে, 10 মিনিট, মাত্র 10 মিনিট সময় দিলাম তোমাকে। হয় চুপচাপ আমায় বিয়ে করে নাও, আর না হলে তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। মধুজা ভয় পেয়ে গেলেও অক্ষরের সামনে সেটা প্রকাশ করে না, বেশ জোরালোভাবেই বলে, মিস্টার হার্টের ডাক্তার, আপনি না আগে বরং মাথার ডাক্তার দেখান। অ্যাম্বুলেন্সে করে বিয়ে করতে এসেছেন, পরে তো দেখা যাবে বিয়ের পর আমাকে নিয়ে গিয়ে হাসপাতালে রাখবেন, আর আমাদের বাসর হবে আইসিডিউতে। না বাবা না, আমি কোনো রিস্ক নিতে পারবো না, আমি আপনাকে বিয়ে করব না। অক্ষরের খুব বিরক্ত লাগছিল মধুজাকে। নেহাত তার মা বাবা বিয়েটা ঠিক করেছিল, না হলে এখনই বিয়ে করার কোনো ইচ্ছে তার ছিল না। তার উপরে মেয়েটাকে তো কোনো দিনও করতো না। শুনেছে মেয়েটা নাকি জার্নালিজম নিয়ে পড়ছে, আর সাংবাদিক পেশাটা অক্ষরের বরাবরই অপছন্দের তালিকার শীর্ষে। কারণ অক্ষরের মতে সাংবাদিকরা রংচং মিশিয়ে যেভাবে খবর তৈরি করে, ঠিক তেমনই জীবনটাও তারা এভাবে কাটায়। অক্ষর কোনো উপায় না পেয়ে মধুজার হাত ধরে ফেলল, একেবারে তাকে নিজের কোলে নিয়ে নিল। মধুজা আচমকা এই ঘটনার ফলে হতভম্ব হয়ে যায়। কিছু বলতে যাবে তখনই অক্ষর বলে ওঠে, চুপ, আর কোনো কথা নয়। একেবারে কবুল বলে আমার বউ হবে। তার আগে যদি কোনো কথা বলো তাহলে তোমার মুখ একদম সেলাই করে দেব, তারপর আর এই মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত করতে পারবে না। মধুজা আর কিছু বলার সাহস পায় না। অক্ষর তাকে তুলে নিয়ে যায় বিয়ের আসরে। সব আত্মীয় স্বজন হাঁ করে দেখতে থাকে অদ্ভুত এই বিয়ে, যেখানে কিনা বর বউকে কুলে করে বিয়ে করতে এনেছে। মিলন হাসানও মধুজার পিছু পিছু এসে গেছেন। নিজের মেয়ের মতো এখন তারও অক্ষরকে বলতে ইচ্ছে করছে, পাগল ডাক্তার। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি এরকম কাজ করতে পারে? অক্ষর মধুজাকে নিজের কুল থেকে নামিয়ে দেয়। কাজী হাঁ করে তাকিয়েছিল। অক্ষর মৃদু হেসে বলে, হাঁ করে থাকবেন না কাজী সাহেব, মুখে মাছি ঢুকে যাবে। নিন, আর সময় নষ্ট না করে বিয়ে পড়ানো শুরু করুন। পাত্র পাত্রী দুজনেই উপস্থিত, এবার নিশ্চয়ই আপনার বিয়ে পড়াতে কোনো অসুবিধা নেই। কাজী মাথা নাড়ায়, যার অর্থ না। মধুজা চোখ বড় বড় করে তাকায় অক্ষরের দিকে। এই লোকটার কথা শুনে এখন মধুজা নিজেকেই পাগল বলতে ইচ্ছে করছে। মধুজা নিজের মনে মনে বলে, এই পাগলটার সাথে সারা জীবন কিভাবে থাকবো? ওহ আল্লাহ বাঁচাও। কাজী বিয়ে পড়ানো শেষ করে মধুজাকে কবুল বলতে বলে। মধুজা কবুল না বলে তার বাবার দিকে তাকিয়েছিল। মিলন হাসান এখন খুবই দোটানায় ভুগছিলেন। একবার তার মনে হচ্ছিল বিয়েটা হোক, তো আরেকবার না হোক। তাই তিনিও কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারছিলেন না। অক্ষর মধুজার মুখ নিজের দিকে ঘুরিয়ে বলে, কবুল বলে দাও, আমার হাতে বেশি সময় নেই। আজ রাত 8টায় একটা খুব জরুরি অপারেশন করতে হবে। 8টা বাজতে আর 2 ঘন্টা বাকি। যদি সত্যি তুমি না চাও যে তোমার বাসর আইসিইউতে হোক, তাহলে তাড়াতাড়ি কবুল বলে দাও। মধুজার ইচ্ছা করছিল দৌড়ে পালিয়ে যেতে, আর মধুজা ঠিক তাই করার চেষ্টা করে। তখন অক্ষর তার হাত টেনে ধরে। এতক্ষণ বিয়েবাড়ির সবাই চুপচাপ থাকলেও এবার মুখ খুলতে শুরু করে। মধুজার কয়েকজন বন্ধু ও কাজিন এগিয়ে আসে। তারা সাফ বলে দেয়, মধুজা না চাইলে এই বিয়েটা হবে না। আপনার ব্যবহার দেখে তো ডাক্তার না পাগল মনে হচ্ছে, না হলে কেউ অ্যাম্বুলেন্সে করে বিয়ে করতে আসে? পরিস্থিতি দেখে মনে হচ্ছিল বিয়েটা বোধহয় হবেই না। তবে পরিস্থিতির মোড় ঘুরতে বেশি সময় লাগে না। অক্ষরের বাবা অনিল চৌধুরী বিয়ে বাড়িতে এসে উপস্থিত হন। এখানে এসে সব কথাই শোনেন তিনি। সব শোনার পর বলেন, আপনারা সবাই ভুল বুঝছেন। আমার ছেলে একটু একগুঁয়ে জেদি হতে পারে, কিন্তু পাগল নয়। ওর কথা কেউ না শুনলে ওর মেজাজ গরম হয়ে যায়, তখনও এরকম পাগলামো শুরু করে। আপনার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিয়েন না। আমার ভাগ্নি এতটা ফেলনা হয়ে যায়নি যে আপনার পাগল ছেলের সাথে ওর বিয়ে দিব। আমি একটু আগেই এখানে আসলাম, এসে সবই তো শুনলাম। আমি তো এটা ভেবে পাচ্ছি না দুলাভাই কিভাবে চুপ করে সবকিছু দেখলেন। আজকে আপু বেঁচে থাকলে এই দিন দেখতে হতো না। বললাম তো আমার ছেলে পাগল নয়।
পাগল না হলে কেউ অ্যাম্বুলেন্সে করে বিয়ে করতে আসে? অনিল চৌধুরী এবার বিস্তারিত ঘটনা বললেন। আসলে আমার ছোট ছেলে খুব অসুস্থ হয়ে গিয়েছিল। আমি কিছু কাজে বাহিরে ছিলাম। এমত অবস্থায় আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার ছিল। কোনো উপায় না পেয়ে অক্ষরই ওর ভাইকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে পৌঁছে সব ফর্মালিটি পূরণ করতে গিয়ে অনেক সময় পেরিয়ে যায়। এদিকে বিয়ের টাইমও হয়ে যায়। তাই অক্ষর এক প্রকার বাধ্য হয়ে অ্যাম্বুলেন্সে করেই বিয়ে করতে আসে। এর বেশি কিছু না। পুরো ঘটনা এবার সবার কাছে পরিষ্কার হতে থাকে। অক্ষর এবার বেশ রেগেই সবার সামনে বলে, আজ এখানে আমি যখন বিয়ে করতে এসেছি তখন আমি বিয়ে করে বউ নিয়েই ঘরে ফিরবো, পারলে ঠেকাও আমাকে। অক্ষর দৌড়ে এসে মধুজার হাত ধরে ফেলে। মধুজা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলে অক্ষর চোখ রাঙিয়ে বলে, ভালোই ভালোই বিয়েটা করে নাও বলছি, না হলে আমি সত্যি তোমার মুখ সেলাই করে দিব। মধুজা ভয়ে চোখ বন্ধ করে বলে, আমি রাজি, আমি রাজি এই বিয়েতে। এই পাগলা ডাক্তারকেই আমি বিয়ে করব। অক্ষর মধুজার গাল টেনে বলে, গুড গার্ল। আর খবরদার আমাকে পাগলা ডাক্তার বলবে না, কলমি ডক্টর অক্ষর। মধুজা ভয়ে মুখে আঙ্গুল দেয়। মধুজার মামা মধুজার কাছে আসে। তুই কি সত্যি এই বিয়েতে রাজি মধু? মধুজা মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। মধুজার মামাও তাই আর অমত করতে পারেন না। অন্যদিকে মিলন হাসান তো অনিল চৌধুরীর সাথে কথা বলেই বিয়েতে এক প্রকার রাজি হয়ে গিয়েছেন। কাজে উঠে যেতে লেগেছিলেন, তখন অক্ষর এসে তাকে বলে, নিন আবার বিয়ে পড়ানো শুরু করুন। কাজী বিরক্ত হয়ে বলেন, আবার বউ পালাবে না তো? অক্ষর মধুজার দিকে তাকিয়ে বলে। পালাতে দিলে তো পালাবে। মধুজা বিড়বিড় করে বলে, পাগলা ডাক্তার কোথাকার। কাজী বিয়ে পড়ানো শুরু করেন। মধুজাকে কবুল বলতে বলা হলে সে কিছুক্ষণ সময় নিয়ে কবুল বলে দেয়। অক্ষরও কবুল বলে দেয়, যার ফলে এবার বিয়েটা স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়। কাজী হাফ ছেড়ে বাঁচে। অক্ষর মধুজার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আজ থেকে তুমি ডক্টর অক্ষর চৌধুরীর স্ত্রী। খুব লাকি তুমি। জানো আমাকে পাওয়ার জন্য কত মেয়ে সাধনা করেছে, কত মেয়ের স্বপ্নের পুরুষ আমি। মধুজা এতক্ষণ রাগে অক্ষরের দিকে না তাকালেও এবার খুব ভালোভাবেই দেখে নেয়। টকটকে ফর্সা শরীর, বলিষ্ঠ চেহারা, মুখে ট্রিম করা চাপদারি, সব মিলিয়ে যে কোনো মেয়ের ক্রাশ বয় হওয়ার মতো চেহারা। মধুজা মনে মনে বলল। বিয়ে হয়ে যাওয়ার পর মধুজার বান্ধবী ও কাজিনরা তাকে ঘিরে ধরে। মধুজার বেস্ট ফ্রেন্ড আরহা তাকে বলে, শেষমেশ এই পাগলটাকে বিয়ে করে নিবি? তোর জন্য খারাপ লাগছে, না জানি বিয়ের পর এই পাগল ডাক্তারের কত পাগলামি তোকে সহ্য করতে হয়। মধুজা এমনিতেই ভয়ে আধামরা অবস্থা, তার উপর এই ধরনের কথা শুনে আরও বেশি মন খারাপ করে। আরহা একটু থেমে বলে, যাই বলিস তোর বর দেখতে কিন্তু খুবই হ্যান্ডসাম, আমি তো দেখে ক্রাশ খেয়েছি। মধুজা বিড়বিড় করে বলে, কিছু বললে? আচমকা কারো কণ্ঠস্বর শুনে ঝিমে যায় মধুজা। চোখ ঘুরিয়ে বাম দিকে তাকাতেই দেখতে পায় অক্ষর বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। অক্ষরকে দেখে মধুজা সব কাজিনরা ফিসফিস শুরু করে। আরহা একটু দুষ্টু টাইপের মেয়ে, তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। তাই সে অক্ষরকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে, জানেন আমাদের মধু না খুব কিউট একটা মেয়ে। ও এত কিউট যে স্কুল কলেজ এমনকি এখনও যেই ছেলে ওকে দেখে সে ওকে বিয়ে করতে চায়। আপনাকে তো বলাই হয়নি, মধুজার অনেকগুলো বয়ফ্রেন্ডও ছিল। ওর ফার্স্ট কিস, ফার্স্ট হাগ, এমনকি আরহার কথা সম্পন্ন হওয়ার আগেই মধুজা চিৎকার করে বলে, এই একদম মিথ্যে কথা বলবি না, আমি এখনো পিওর ভার্জিন। মধুজার কথা শুনে সবাই মুখ টিপে হাসছে। মধুজা ঝুঁকের বসে এমন কথা বলে দেয়, লজ্জা পায়। অক্ষর মধুজার কানের কাছে ফিসফিস করে বলে, বিয়ের পরেও কি পিওর ভার্জিন থাকতে চাও? কথাটা বলে মধুজার দিকে তাকিয়ে চোখ টিপে অক্ষর। মধুজা মনে মনে বলে, এই পাগলা ডাক্তারটা দেখছি খুব অসভ্য তো। আব্বু এটা কার সাথে বিয়ে দিল আমায়? এর সাথে আমি কিছুতেই সংসার করব না। মধুজা দৌড়ে তার বাবা মিলন হাসানের সামনে গিয়ে উপস্থিত হয়। মিলন হাসান অতিথিদের সাথে কথা বলায় ব্যস্ত ছিল। মধুজা সবার সামনে কিছু বলতে পারছিল না, তাই মিলন হাসানকে বলল, আব্বু তুমি একটু এদিকে আসো তো, তোমার সাথে জরুরি কথা আছে। মিলন হাসান বিরক্ত হন খানিকটা। এখন আবার তোমার কি কথা? যাও, বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি নাও। মধুজার এবার বেশ রাগ হয় তার বাবার উপর, তাই সবার সামনেই বলে দেয়, আমি কোনো বিদায় টিদায় নিব না, আমি শ্বশুর বাড়িও যাব না, এই বাড়িতেই থাকবো। মধুজার কথা শুনে ছোটোখাটো বুমের মতো বিস্ফোরিত হয় সকলের মাঝে। মুহূর্তে সবার মাঝে একটা কথা ছড়িয়ে পড়ে যে পাত্রী বিয়ের পর শ্বশুরবাড়ি যেতে চাইছে না, নিশ্চয় ছেলেকে ঘর জামাই করে রাখতে চায়। মধুজা নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে। কে কি বলছে না বলছে তাতে মধুজার কিছু আসে যায় না।
মধুজা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যাই হয়ে যাক না কেন সে ওই পাগল ডাক্তারের সাথে গিয়ে থাকতে পারবে না। অক্ষরের কানেও এই বিষয়টা পৌঁছে গেছে যে তার নববিবাহিতা স্ত্রী শ্বশুরবাড়ি যেতে চাইছে না, তাই ঘরের দরজা বন্ধ করে বসে আছে। কথাটা কানে আসতেই অক্ষরের মেজাজ আবার গরম হয়ে যায়। অক্ষর নিজের হাত ঘড়িতে সময় দেখে নেয়, এখন বাজে 7:20। 8টার মধ্যে তাকে হাসপাতালে পৌঁছাতে হবে। অনিল চৌধুরী মিলন হাসানের সাথে এই বিষয়ে কথা বলছেন। মিলন হাসান নিজের মেয়ের ব্যবহারের জন্য বারবার ক্ষমা চাচ্ছেন। এসবের মাঝেই অক্ষর রেগে গিয়ে আরহার সামনে আসে। আরহা অক্ষরের এই রাগী রূপ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। অক্ষর আরহার কাছে জানতে চায়। মধুজা কোন রুমে আছে? আরহা ভয়ে কাঁপা কাঁপা হাত দেখিয়ে বলে, দোতলায় বাম দিকের রুমটায়। অক্ষর গটগট পায়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যায়। মধুজার রুমের সামনে এসে দরজা ধাক্কাতে থাকে। দরজা ধাক্কিয়ে বলে, এই মেয়ে দরজা খোলো বলছি, না হলে দরজা ভেঙে ভেতরে ঢুকতে বাধ্য হব। কি মনে করেছোটা কি তুমি? তোমার অনেক বদমাইশি আমি সহ্য করেছি, এবার সব সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। মধুজা অক্ষরের কথায় ভয় পেয়ে যায় খানিকটা, কিন্তু সেও আজ ঠিক করে নিয়েছে যাই হয়ে যাক না কেন দরজা খুলবে না। তাই কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে। অক্ষর এবার প্রচণ্ড রেগে যায়, দরজা জোরে জোরে ধাক্কাতে শুরু করে। অনেকেই মধুজার রুমের সামনে এসে জড়ো হয়ে যায়। অনিল চৌধুরী অক্ষরকে ধমক দিয়ে বলে, এসব কি অভদ্রতা শুরু করেছ? সরে এসো বলছি। রাগে অক্ষরের ফর্সা মুখ লাল হয়ে যায়। নিজের বাবার কথাতেও কর্ণপাত করে না সে। আজ সে এক অন্যরকম রুদ্র মূর্তি ধারণ করেছে, যেন সকলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আজ আমি আমার বউকে নিজের সাথে নিয়ে যাবই। জোরে দরজা ধাক্কানোর শব্দে ভয় পেয়ে যায় মধুজা। তার আর বুঝতে বাকি নেই অক্ষর প্রয়োজনে দরজা ভেঙে হলেও তাকে নিয়ে যাবে। তাই মধুজা ভয়ে বিছানা থেকে উঠে পড়ে। ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এগোয়। আল্লাহর নাম নিয়ে দরজা খুলে দেয় মধুজা। দরজা খুলতেই মধুজার নজরে আসে অক্ষরের রাগী চেহারা। ভয়ে শুকনো ঢোক গেলে মধুজা কিছু বলতে উদ্যত হয়। ঠিক সেই সময় আচমকা অক্ষর সবার সামনে মধুজাকে কুলে তুলে নেয়। মধুজা বিষয়ে থ মেরে যায়, মনে মনে বলে, এই পাগলা ডাক্তারটাকে কোলে তোলার অসুখ আছে নাকি? উফ, যখনই দেখে খালি কোলে তুলে নেয়। এদিকে প্রকাশ্যে কিছু বলতে গিয়েও অক্ষরের রাগী চোখের দিকে তাকিয়ে কিছু বলার সাহস হয়ে ওঠে না মধুজার। সে শুধু একবার নির্বিকার চিত্তে সামনের দিকে তাকায়। সবাই হা করে অক্ষরের কীর্তি যেন দেখে যাচ্ছে। এতগুলো মানুষের সামনাসামনি অক্ষর তাকে কোলে নিয়েছে ভাবতেই লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে মধুজার। অক্ষরের যেন এসবের দিকে কোনো খেয়ালই নেই। সে খুব স্বাভাবিকভাবেই নিজের বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু, আমি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি, তুমি বাকি সব আত্মীয় স্বজনদের নিয়ে চলে এসো। আর কোনো কিছু না বলে মধুজাকে কোলে নিয়েই হাঁটতে শুরু করে দেয় অক্ষর। সবাই তাদের দিকেই তাকাচ্ছিল। মধুজা লজ্জায় চোখ বন্ধ করে নেয়। অক্ষরকে মনে মনে হাজারটা গালি দেয়। অক্ষর গাড়ির সামনে এসে মধুজাকে কোল থেকেই নামিয়ে দেয়। নিজে গাড়িতে উঠে পড়ে মধুজার উদ্দেশ্যে বলে, দাঁড়িয়ে না থেকে চুপচাপ গাড়িতে উঠে পড়ো। তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমাকে আবার হসপিটালে ফিরে যেতে হবে। মধুজা কিছু বলতে যাবে, তখন আবার অক্ষরের রাগের চেহারা দেখে কিছু বলতে পারে না। ভদ্র মেয়ের মতো অক্ষরের কথা অনুযায়ী গাড়িতে বসে পড়ে। অক্ষর গাড়ি চালানো শুরু করে। মধুজা অনেক কষ্টে নিজের মনে সাহস সঞ্চার করে বলে, এই, আপনি কি সত্যি পাগল নাকি? মধুজার প্রশ্নটা শুনে অক্ষরের ভ্রু কুঁচকে যায়। সে গম্ভীর ভাব নিয়ে বলে, তোমার কেন আমাকে পাগল মনে হচ্ছে? পাগল না হলে কেউ এইভাবে সবার সামনে একটা মেয়েকে কোলে তুলে নেয়? একটা মেয়ে বলছো কেন? তুমি আমার বিবাহিতা স্ত্রী, তোমাকে সবার সামনে কোলে নিব, পারলে কিসও করব, কারো কিছু বলার নেই। ইস, কি নির্লজ্জ আপনি! এরকম কথা বলতে আপনার মুখে আটকাচ্ছে না? অক্ষর আচমকা গাড়ি থামায়। পিছনে ফিরে মধুজার দিকে তাকায়। অক্ষরের চাহনিতে ইতিমধ্যেই মধুজার বুকে টিপ টিপ ঢিপ টিপ শব্দ করতে শুরু করে। অক্ষর বাঁকা হেসে বলে, নিজের বউয়ের কাছে যদি লজ্জা পাই তাহলে কোনোদিন বাবা ডাক শুনতে পারবো না। এখন বেশি কথা না বলে নেমে পড়ো, আমরা বাড়ি এসে গেছি। মধুজার এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত গাড়ি থেকে নেমে যায়। গাড়ি থেকে নেমে যেন স্বস্তির নিঃশ্বাস নেয় সে। উফ, অবশেষে পাগলা ডাক্তারের গাড়ি থেকে নামলাম। অক্ষর এবার গাড়ি ঘুরিয়ে চলে যায়। ঘড়িতে সময় দেখে ইতিমধ্যে 7:50 বেজে গেছে। খুব দ্রুত তাকে হসপিটালে পৌঁছাতে হবে। তাদের বাড়ি থেকে অক্ষরের হসপিটাল বেশি দূরে নয়। গাড়িতে করে 5 মিনিটেই পৌঁছানো সম্ভব। মধুজার বাড়িও বেশ কাছাকাছি। মধুজা অক্ষরে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে থাকে, পাগলা ডাক্তার একটা!
আমাকে এভাবে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। এখন আমি এই অচেনা অজানা বাড়িতে একা একা কিভাবে যাব? আমি কিছুতেই এই পাগলা ডাক্তারের সাথে সংসার করব না। মধুজা অক্ষরদের বাড়িটার দিকে তাকায়। 2 তলা বিশিষ্ট বিশাল বাড়ি, সম্পূর্ণ বিদেশি ডিজাইনের একটি বাড়ি। মধুজা শুনেছিল তার শ্বশুর অনিল চৌধুরী নাকি খুব বড় বিজনেসম্যান, তিনি এই বাড়িটা তৈরি করেছেন। মধুজা এসেছে থেকে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। সে চাইলে ভেতরে যেতে পারে, কিন্তু এভাবে একা যেতে তার অস্বস্তি হচ্ছে। বাহিরে দাঁড়িয়ে মশা মারছিল আর বলছিল, আজ ওই পাগলা ডাক্তারকে একটা শিক্ষা দিয়ে তবেই আমি দম নেব। আমাকে এভাবে বাইরে রেখে যাওয়া, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কিছুক্ষণ পরেই অনিল চৌধুরী কয়েকজন আত্মীয় স্বজনদের নিয়ে গাড়িতে করে চলে আসেন। গাড়ি থেকে নেমে মধুজাকে এভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অনিল চৌধুরী চমকে যান। মধুজাকে উদ্দেশ্য করে বলেন, তুমি এভাবে বাহিরে দাঁড়িয়ে আসো কেন মা? আর অক্ষর কোথায়? মধুজা এই সুযোগটাকেই কাজে লাগায়। দুঃখী দুঃখী ভাব করে বলে, আপনার নির্দয় পাষাণ ছেলে আমাকে এখানে নামিয়ে দিয়েই চলে গেছে। আচ্ছা, আপনিই বলুন, আমি এইভাবে কি করে ভেতরে যাই? অনিল চৌধুরী আত্মীয় স্বজনদের সামনে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান। একে তো বিয়ের ওখানে যেসব কাণ্ড হলো তার এমনিতেই অনেক কথা শুনতে হয়েছে, এখন আবার নতুন করে ঝামেলা হলে ব্যাপারটা ভালো দেখাবে না। তাই তিনি বলেন, আচ্ছা মা, তুমি চলো আমাদের সাথে। অক্ষর এলে ওর বিচার করব। মধুজা বিস্ময়ের হাসি দিয়ে অনিল চৌধুরীর সাথে যেতে থাকে। অনিল চৌধুরী দরজার সামনে এসে কলিং বেল বাজায়। অনিল চৌধুরীর স্ত্রী মমতা চৌধুরী এতক্ষণ ধরে ছেলে আসার অপেক্ষায় ছিলেন। কলিং বেলের শব্দ শুনেই ঝটপট গিয়ে দরজা খুলে দেন। দরজা খুলে ভরকে যান তিনি। অক্ষরকে না দেখে অনিল চৌধুরীকে প্রশ্ন করেন, তোমার ছেলে কোথায়? মমতা চৌধুরীর গম্ভীর প্রশ্নে ভয় পেয়ে যান অনিল চৌধুরী। এই বাড়ির প্রত্যেকটা সদস্যই মমতা চৌধুরীকে ভীষণ ভয় পায়, কারণ তিনি সবসময় গম্ভীর মুখে থাকেন। আর একবার রেগে গেলেন অনেক বেশি সিরিয়াস হয়ে যান। তখন কেউ হাজার চেষ্টা করেও তার রাগ কমাতে পারে না। অনিল চৌধুরী কিছু বলার আগেই মধুজা বলে, আপনি কি আমার শাশুড়ি মা? মমতা চৌধুরী মধুজার দিকে তাকিয়ে গাম্ভীর্যতা বজায় রেখে বললেন, হ্যাঁ, আমি অক্ষরের মা, এখন থেকে তোমার শাশুড়ি। মধুজা মমতা চৌধুরীকে বলল, জানেন, আপনার ছেলে আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে গেছে। আমি কতক্ষণ থেকে এখানে একা দাঁড়িয়ে আছি। রাগে মমতা চৌধুরী হাত মুষ্টিবদ্ধ করে নেন আর বলেন, তুমি ভেতরে এসো, অক্ষরকে একবার শুধু ফিরতে দাও, তারপর আমি দেখছি। মধুজা মাথা নাড়িয়ে ভেতরে প্রবেশ করে আর মনে মনে বলে, এবার আসবে মজা। পাগল ডাক্তারের রাগী মা এবার তাকে আচ্ছা করে শায়েস্তা করবে। মমতা চৌধুরী নিজে থেকে মধুজাকে অক্ষরের রুমে নিয়ে এলেন। মধুজাকে রুমে পৌঁছে দিয়ে বললেন, আজ থেকে এই রুমে তুমিই থাকবে, দেখে নাও তোমার পছন্দ হয় কিনা। চাইলেই নিজের মতো করে রুমটা সাজাতে পারো। আমি কিন্তু সেরকম শাশুড়ি নই যে বিয়ের পর তোমাকে বলবো সব কিছু মানিয়ে নিতে। তুমি একা কেন মানিয়ে নেবে? আমার ছেলেও তো তোমাকে বিয়ে করেছে, তাই তাকেও মানিয়ে নিতে হবে। মধুজা মুগ্ধ হয়ে যায় মমতা চৌধুরীর কথাগুলো শুনে। এই মুহূর্তে তার মনে হয় তার সামনে দাঁড়িয়ে থাকা এই নারী মূর্তিটির নাম যেন তার সঙ্গে মিলে গেছে। আসলেই মমতাময়ী তিনি। বাহির থেকে গম্ভীর আর রাগী মনে হলেও তার ভেতরটা খুব সুন্দর, সেটা উপলব্ধি করতে পারছে মধুজা। অনেক ছোটবেলায় নিজের মাকে হারিয়েছে, আজ যেন মমতাকে দেখে মায়ের অনুভূতি আসছে। মধুজা শুধু এটাই বুঝতে পারছে না, এত ভালো একজন মানুষের ছেলে ওইরকম পাগল হলো কিভাবে। মধুজাকে চিন্তায় মগ্ন দেখে মমতা চৌধুরী বললেন, কি ভাবছ? অক্ষরের কথা তো, ওকে নিয়ে ভেবো না। ও আসলে আমি ওকে শাসন করে দিব। আজ সারাদিন নিশ্চয় অনেক ক্লান্তি গেছে তোমার উপর দিয়ে, এখন তুমি রেস্ট নাও, আমি আসছি। মমতা চলে যাবে তখনই মধুজা আচমকা তার হাত টেনে ধরে। মমতা গম্ভীর মুখে তাকাতেই হাতটা ছেড়ে দিয়ে বলে, আসলে আমার এরকম নতুন একটা জায়গায় একা থাকতে খুব ভয় করছে। আপনি যদি একটু থাকতেন তাহলে। মধুজা মমতা চৌধুরীর দিকে আরেকবার তাকায়, তার মুখের গম্ভীর্য ভাব বজায় আছে। মধুজা ভাবে এখনই হয়তো তাকে অনেকগুলোই কথা শুনিয়ে দিবেন, কিন্তু মধুজার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে মমতা চৌধুরী স্মিথ হেসে বললেন, আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার শ্বশুরকে রাতের ওষুধ দিয়ে আসছি। ওষুধ খাওয়ার কথা তার একদমই মনে থাকে না। মধুজা ভরসা পেয়ে নিশ্চিত হয়। মমতা চৌধুরী তার স্বামীকে রাতের ওষুধ দিয়ে চলে আসে। মধুজার পাশে বিছানায় শুয়ে পড়ে। মধুজা অনেক ক্লান্ত ছিল, তাই শোয়া মাত্রই ঘুমিয়ে যায়। ঘুমের ঘুরে মমতাকে জড়িয়ে ধরে মধুজা। আই মিস ইউ আম্মু।
তোমাকে অনেক অনেক মিস করি। মমতা চৌধুরী জানেন মধুজার মা নেই, এই কারণে মেয়েটার জন্য খুব মায়া হয় তার। মা ছাড়া যে জীবন কতটা কঠিন সেটা তিনি জানেন। জন্মের পরই মমতা চৌধুরীর মা মারা গিয়েছিল। জন্মের পর থেকে বাবা আর চাচা চারিদিকে অগাধ ভালোবাসা পেলেও মায়ের অভাব বোধ করেছেন তিনি। তাই তো যখন মধুজা বাচ্চাদের মতো করে তাকে জড়িয়ে ধরে শুয়েছিল, তখন তাকে সরিয়ে না দিয়ে আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দেয়। ঘুম থেকে ওঠা মাত্র মধুজা দেখতে পায় তার পাশে অক্ষর শুয়ে আছে। এই ঘটনায় মধুজা এতটাই হতবাক হয় যে বিছানা থেকে লাফিয়ে উঠে পড়ে, যার কারণে অক্ষরের ঘুমও ভেঙে যায়। অক্ষর চোখ ডলতে ডলতে বলে, সকাল সকাল ভূত দেখলে নাকি যে এত চমকে গেলে? মধুজা প্রচণ্ড ছটফট করছিল। নিজের পাশে অক্ষরকে দেখে এমনিতেই তার হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। তার উপর সকাল সকাল অক্ষরের এমন মশকরা তার সহ্য হলো না। বেশ রূঢ়ভাবেই বলল, আপনি এখানে কি করছেন? আমার পাশে তো গতকাল রাতে আপনার মা ছিল। আপনি কোথা থেকে এলেন? অক্ষর ভ্রু কুঁচকে ফেলে অতিশয় বিরক্তি নিয়ে বলে, গতকাল রাতে আমি বাড়ি ফিরে নিজের রুমে এসে দেখি তুমি আর আম্মু শুয়ে আছো। আম্মু আমার উপস্থিতি টের পেয়ে যান। তিনি তখন উঠে পড়েন, আমাকে অনেক কথা শোনান তোমাকে একলা বাড়ির বাইরে রেখে যাওয়ার জন্য। তারপর আমাকে বিশ্রাম নিতে বলে নিজের রুমে চলে যান। আমি ফ্রেশ হয়ে এসে তোমার পাশে শুয়ে পড়ি। তুমি ঘুমের দেশে এতটাই তলিয়েছিলে যে তা খেয়ালই করনি। আপনি এভাবে বিনা অনুমতিতে আমার পাশে শুয়ে পড়লেন কেন? এই রুমটা আমার, বিছানাটা আমার, এমনকি বউটাও আমার। তাহলে তোমার অনুমতি নিতে হবে কেন? মধুজা এবার অন্য ভাবনায় তলিয়ে যায়। অক্ষরের এত অধিকারবোধ দেখে তার মনে অন্য চিন্তা চলে আসে। মধুজা শুকনো ঢোক গিলে বলে, আপনি কাল রাতে আমার সাথে কিছু করেননি তো? অক্ষর মজা নেওয়ার জন্য বলে, অনেক কিছুই করেছি। মধুজা এবার কাদু কাদু গলায় বলে, আপনি আমার পিওর ভার্জিনিটিটা এইভাবে নষ্ট করতে পারেন না। মধুজার কথায় অক্ষরের হাসি পেয়ে যায়। অনেক কষ্টে নিজের হাসি আটকে অক্ষর ধীরে ধীরে মধুজার দিকে এগোতে থাকে। মধুজাও পিছোতে থাকে। মধুজা বিছানার একেবারে শেষ প্রান্তে থেমে যায়। অক্ষর বাঁকা হেসে বলে, আমার বউয়ের ভার্জিনিটি আমি নব না তো কে করবে? মধুজা ভয়ে আরও পিছানোর চেষ্টা করতেই ধপাস করে বিছানা থেকে পড়ে যায়। অক্ষর শব্দ করে হেসে ওঠে। মধুজার খুব রাগ হয় অক্ষরের উপর। একে তো সে বিছানা থেকে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে, কোথায় ভালো স্বামীর দায়িত্ব পালন করে তাকে টেনে তুলবে, তা না করে কীরকম নির্দয়ের মতো হাসছে। মধুজা যার কারণে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। বিয়ের পর থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে তার সাথে। মধুজা বিড়বিড় করে বলে, সব হয়েছে এই লোকটার জন্য, পাগল ডাক্তার একটা। অক্ষর এবার বিছানা থেকে হাত বাড়িয়ে বলে, আমার হাত ধরে উঠে এসো। মধুজা একা ওঠার চেষ্টা করতে করতে বলে, থাক, আর জুতো মেরে গরুদান করতে হবে না, আমি একাই উঠতে পারবো। মধুজা নিজের জেদে অনড় থেকে একাই উঠে দাঁড়ায়। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যেতেই অক্ষর বলে, ওয়াশরুমে যখন যাচ্ছ গোসলটাও করে নিও। মধুজা মুখ বাঁকিয়ে বলে, আমার কি ঠাকা পড়েছে এই শীতের সকালে গোসল করার? অক্ষর ঠোঁট টিপে হেসে বলে, গোসল না করে নিচে গেলে সবাই কি ভাববে, যে নতুন বউ বাসরাতের পর গোসলও করেনি? মধুজা অক্ষরের কথার মানে বুঝতে পারে, রেগে বলে, একদম ফালতু কথা বলবেন না, আমাদের মধ্যে কিছুই হয়নি। অক্ষর বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম খুলতে খুলতে বলে, হয়নি হতে কতক্ষণ? তুমি চাইলে কালকে রাতের কাজটা এখনো করে নিতে পারি। মধুজা নিজের রাগকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করে বলে। আপনি আসলেই একটা পাগল ডাক্তার। এবার অক্ষরও রেগে যায়, রাগী গলায় বলে, খবরদার আমাকে ওই নামে আর ডাকবে না, না হলে আমি উল্টাপাল্টা ডাকনাম দিলে তখন কিন্তু কোনো অভিযোগ শুনবো না। আমি আপনাকে পাগল ডাক্তারই বলে ডাকবো। অক্ষর মধুজার দিকে এগিয়ে আসতে থাকে, অনেকটা কাছে এসে বলে, ঠিক আছে, তোমার নামের শুরুতে আছে মধু, আই লাইক ইট। মধুকে ইংরেজিতে কি বলে জানো? হানি। আজ থেকে আমি তোমাকে হানি বলে ডাকবো। মধুজা হতবাক হয়ে অক্ষরের দিকে তাকিয়ে বলে, কি? আমি একবার যা বলি সেটাই করি। এখন হাজার মানা করলেও আমি তোমাকে হানি বলে ডাকবো, সবার সামনেই এই নামে ডাকবো। অক্ষর কথাটা বলে ওয়াশরুমে ঢুকে যায়। ভেতরে গিয়ে বলে, সব সময়
লেডিস ফার্স্ট এই রুলস মানতে আমি রাজি নই। যে আগে আসবে সেই ফার্স্ট, আমার পরে তোমার সিরিয়াল। এই পাগল ডাক্তারের সাথে সংসার করা কোনোভাবেই পসিবল না। আমি কিছুতেই এই তার ছেঁড়া লোকের সাথে সংসার করব না। মধুজা গোসল করে এসে ঠান্ডায় কাঁপতে থাকে। মনে মনে হাজারটা গালি দেয় অক্ষরকে। আর শুধুমাত্র অক্ষরের জন্য জীবনে প্রথমবার শীতের সকালে তাকে গোসল করতে হলো। অক্ষর মধুজাকে একা দাঁড়িয়ে বিড়বিড় করতে দেখে ভড়কে যায়। মধুজার সামনে এসে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলে, যা বলার সামনাসামনি বলো। আমার পিছনে সমালোচনাকারী মানুষদেরকে ভালো লাগে না। আপনার জন্য আমাকে সকাল সকাল এই ঠান্ডা পানিতে গোসল করতে হলো। আমি তো কিছু করিইনি, আমাকে দোষ দিচ্ছ কেন? ঠিক আছে, যদি কোনো কিছু না করেই আমাকে দোষ দাও তাহলে আমিও চুপ থাকবো না। কিছু না করে কথা শোনার থেকে কিছু করে তারপর কথা শুনি। কাল থেকে তোমাকে সকালে গোসল করার ব্যবস্থা সত্যি সত্যি করে দিব। একদম না, আমাকে একদম স্পর্শ করবেন না আপনি, না হলে আমি। কি করবে? আজ রাতে আপনার সাথে কিছু জরুরি কথা আছে। তুমি তো খুব দুষ্টু, একেবারে সরাসরি বলতে না পেরে ইশারা দিয়ে বলছো। কোনো ব্যাপার না, বিয়ের পর আমার বউ পিওর ভার্জিন থাকবে সেটা তো হতে পারে না। আমি আজ রাতে অবশ্যই নিজের স্বামীর দায়িত্ব পালন করব। মধুজা এবার খুব বিরক্ত হয়। সে মনে মনে বলে, এই লোকটা সবসময় এত বেশি বেশি বোঝে কেন? এই লোকটাকে ডিভোর্স দিতেই হবে। পাগলা ডাক্তারের সাথে থাকতে থাকতে আমি নিজেই একদিন না হলে পাগলি সাংবাদিক হয়ে যাব। অক্ষর আচমকা মধুজার ভেজা চুলে স্পর্শ করে। মধুজা আটকে ওঠে। অক্ষর এগিয়ে আসতে থাকে মধুজার দিকে। মধুজা চোখ বন্ধ করে নেয়। অক্ষর আরও কাছে আসতে চাইলেই তাকে ধাক্কা দেয়। লজ্জায় আরেক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না মধুজা, দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। অক্ষর মধুজা যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এইভাবে পালিয়ে লাভ নেই, ধরা তোমাকে আমার কাছে দিতেই হবে হানি। মধুজা দৌড়ে নিচে আসার সময় মমতা চৌধুরীর মুখোমুখি হয়। মমতা মধুজাকে এভাবে দৌড়াতে দেখে ভ্রু কুঁচকে ফেলেন। গম্ভীর হয়ে বলেন, এভাবে ছোটাছুটি করো না, সবসময় পড়ে গেলে ব্যথা পাবে। মধুজার এই শাসনটুকুতে মন খারাপ হয় না। অনেক আগেই নিজের মাকে হারানোর পর এই শাসনটুকুই তো মিস করছিল। মধুজার মায়ের মৃত্যুর পর তার বাবা তাকে কখনো কড়া গলায় কথা পর্যন্ত বলেনি। আজ অনেকদিন পর যেন মায়ের মতো শাসন করার মতো কাউকে ফিরে পেল মধুজা। বাড়িতে আজ বৌভাত উপলক্ষে চলছে বিরাট আয়োজন। কার্ডিওলজিস্ট অক্ষর চৌধুরীর বিয়েতে খুব কম মানুষ উপস্থিত থাকলেও বৌভাতে আমন্ত্রিত মানুষের সংখ্যা নিহাতি কম নয়। মধুজা সেই কখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে একটার পর একটা শাড়ি দেখে যাচ্ছে। কোনো শাড়ি তার যেন পছন্দ হচ্ছে না। শেষে বিরক্ত হয়ে বিছানায় বসে পড়ল মধুজা। অক্ষর রুমে এসে মধুজাকে মলিন মুখে বিছানায় বসে থাকতে দেখে বলে, কি হয়েছে আমার হানির? মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? চকলেট খাবে? মধুজা বিরক্তি নিয়ে বলে, আমাকে কি আপনার ছোট বাচ্চা মনে হয় যে আমি চকলেট খাবো? পাগল ডাক্তার একটা। সমস্যার সমাধান তো করে দিতে পারবেন না, শুধু জানে সমস্যা তৈরি করতে। মিথ্যা অভিযোগ কিন্তু আমি একদম পছন্দ করি না। আমি তোমার কোনো সমস্যা তৈরি করেছি বলে তো মনে হয় না। আর হ্যাঁ, তোমার চকলেট খাওয়ার বয়স সত্যি নেই। তোমার তো এখন স্বামীর আদর খাওয়ার বয়স, কিন্তু তুমি তো। আপনার এসব ফালতু আলাপ বন্ধ করুন। আমি এমনিতেই বুঝতে পারছি না যে কোন শাড়িটা পরবো, আর আপনি। কথাটা আগে বললেই হতো। অক্ষর সবগুলো শাড়ি দেখে তার মধ্যে থেকে লাল টুকটুকে একটা জামদানির শাড়ি এনে মধুজাকে দিয়ে বলে, এই শাড়িটা পরে নাও। আমার লাল টুকটুকে হানিকে এই লাল শাড়িতে খুব ভালো মানাবে। মধুজা শাড়িটার দিকে তাকায়। আসলে শাড়িটা অনেক বেশি সুন্দর, কিন্তু মধুজার মাথায় যেন জেদ চেপে বসে। সে দাঁতে দাঁত চেপে বলে, এই শাড়ি আমি পরবো না, আপনার পছন্দ একদম ভালো না। এক পর্যায়ে আর নিজেকে শান্ত রাখতে পারে না অক্ষর। মধুজাকে শক্ত করে ধরে বলে, আমার পছন্দ সবসময় সেরা। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছো, সেই তুমিকেও কিন্তু আমি পছন্দ করেছি, তাই আমার পছন্দের দিকে আঙুল তুলবে না। মধুজাকে বেশ শক্তভাবে ধরে রেখেছিল অক্ষর, যার ফলশ্রুতিতে ব্যথা অনুভব করে মধুজা। অক্ষর সেটা বুঝতে পেরে মধুজার বাঁধন হালকা করে। মধুজা রাগে দৃষ্টি নিক্ষেপ করে অক্ষরের দিকে। কথায় আছে, রাগ মানুষের বড় শত্রু। রাগের বশে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ভুল কিছু করে ফেললে পরে আফসোস করতে হয়। এজন্যই তো বলে, রেগে গেলেন তো হেরে গেলেন। মধুজাও এ রাগের বশবর্তী হয়ে কোনো কিছু না ভেবেই অক্ষরকে বলে দেয়, আপনার মতো একটা পাগল ডাক্তারের সাথে আমি কিছুতেই সংসার করব না।
মাস পরেই আমি ডিভোর্সের আবেদন করব। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। মধুজা, অক্ষর ভীষণ জোরে ধমক দেয়। তাতে মধুজার বিন্দুমাত্র পরিবর্তন হয় না। সে নিজের সিদ্ধান্তে অনড় হয়ে আপনাকে 6 মিনিট সহ্য করা অসম্ভব, সেখানে আমি 6 মাস সহ্য করব। কিন্তু আমার কিছু শর্ত আছে। এই 6 মাসে আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না, আমরা এক বিছানায় ঘুমোবও না, আর আমরা একে অপরের ব্যক্তিগত জীবনে কখনো হস্তক্ষেপ করব না। একেবারে 6 মাস অতিবাহিত হলে ডিভোর্সের আবেদন করব। অক্ষর মধুজার কথাগুলো মনোযোগ সহকারে শোনে। যদিও বা তার অনেক রাগ হচ্ছিল, তবু অনেক কষ্টে নিজের রাগ দমানোর চেষ্টা করে অক্ষর। দীর্ঘ শ্বাস নিয়ে বলে, ওকে ফাইন, তুমি যা চাইছো তাই হবে। তোমার সব শর্ত আমি মেনে চলবো। তবে আমিও একটা কথা বলে দিচ্ছি, এই 6 মাসের মধ্যে তুমি নিজে থেকে আমাদের মধ্যে সব কিছু ঠিক করে নিতে চাইবে। নিজে চাইবে আমার সাথে সংসার করতে। আমি তোমার মতো অতটা নির্দয় নই, তাই ফেরাবো না তোমাকে। কিন্তু মনে রেখো, অবহেলার ফলে অনেক গাঢ় ভালোবাসাতেও মরিচা ধরে। তাই আমার ধৈর্যের বেশি পরীক্ষা নিও না। আমি প্রতিঘাত করা শুরু করলে তুমি নিজেও টিকতে পারবে না। কথাগুলো বলে অক্ষর রুম থেকে বেরিয়ে যায়। মধুজা অক্ষরের কথা না শোনার ভান করেছিল। অক্ষর চলে যেতে গভীর মনোযোগ দিয়ে মধুজা তার বলা কথাগুলো একটু ভাবে। নিজের মনেই বলে, আমি যেটা ভেবেছি সেটাই করব। মধুজা অক্ষরের পছন্দ করা লাল শাড়িটাই তুলে নেয়। শাড়িটা তারও বেশ পছন্দ হয়েছে। অক্ষরকে মুখে যাই বলুক না কেন, মধুজা এটা মেনে নিয়েছে যে তার পছন্দ সত্যি অনেক সুন্দর। মধুজা শাড়ি পরে নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। শাড়িটাতে সত্যি খুব ভালো মানিয়েছে তাকে। আচমকা কারো কাশির শব্দে পেছনে ঘুরে তাকায়। অক্ষরকে দেখে মধুজা হা হয়ে যায়। অক্ষর মধুজার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। অক্ষরকে হাসতে দেখে মধুজা নিজের ভ্রু কুঁচকে ফেলে। এইভাবে হাসছেন কেন? হানি, তুমি আমার পছন্দ করা শাড়ি পরেছ। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি করে বলো তো, তুমি আমার বউ নাকি অন্য কেউ? মধুজার বিরক্তি লাগে অক্ষরের কথা শুনে, তাই সে রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। অক্ষর পেছন থেকে মধুজার হাত ধরে টান দিয়ে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। মধুজা অক্ষরের বুকে কান দিয়ে বুকের টিপটপ শব্দ শুনতে পায়। কিছুক্ষণ এভাবে থেকে তড়িৎ বেগে অক্ষরের থেকে দূরে সরে আসে মধুজা। এভাবে থাকলে আরেকটু হলেই হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো। অক্ষর মৃদু হেসে বলে, 6 মাস কেন? আমার তো মনে হচ্ছে 6 দিনেই তুমি কাবু হয়ে যাবে। 6 মাসের আগেই সুখবর পেয়ে যাব আমরা। মধুজা অক্ষরের কথার মানে বুঝতে পেরে বড় বড় চোখ করে তাকায়। কটমট করে বলে, আপনি ওই স্বপ্নই দেখুন। আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্টিং নেই, তাই কোনো সুখবরও আপনি পাবেন না। অক্ষর মধুজার কাছে এসে তার খোপা করা চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, আমারও তোমার উপর কোনো ইন্টারেস্ট নেই, শুধু বউ বলে ইন্টারেস্ট আনার চেষ্টা করছি। কিন্তু তুমি তো আমাকে একটু হেল্পও করছো না। কোথায় একটু ইশারা ইঙ্গিত করবে, বুকের সাথে লেপ্টে থাকবে, একটু চুমুটুপুন দিয়ে আমাকে নিজের প্রতি আকর্ষণ করবে, তা না? মধুজা এবার রুম থেকে একেবারে বেরিয়ে যায়। পাগল ডাক্তারের পাগলামি আর সহ্য হচ্ছে না তার। বৌভাতের আয়োজনের কোনো কমতি নেই চৌধুরী বাড়িতে। পুরো বাড়ি অতিথি দিয়ে পরিপূর্ণ। মধুজার বাড়ির লোকজনও এসেছে বৌভাতে। মধুজার গুটি কয়েক বান্ধবীও এসেছে, যাদের মধ্যে আরহাও রয়েছে। আরহা তো এই বাড়িতে এসেই অক্ষরের প্রশংসায় পঞ্চমুখ। মধুজার পাশে এসে আরহা তখন থেকে অক্ষরের প্রশংসা করেই যাচ্ছিল। যাই বলিস, ভাগ্য করে এমন একটা বর পেয়েছিস। তোর বর অনেক হ্যান্ডসাম। ইস, যদি আমি আগে দেখতাম তো বিয়েই করে নিতাম। অসুবিধে কি? এখনো তো সুযোগ আছে। আরহা মুখ বাঁকিয়ে বলে, তোর সতীন হওয়ার শখ আমার নেই। আমার সেকেন্ড হ্যান্ড জিনিস পছন্দ না। আচ্ছা, তোর কোনো দেবর নেই? তাহলে তার নাম্বার আমাকে দে, আমি ট্রাই করে দেখব। মধুজা কিছু বলতে যাবে তখনই চৌধুরী বাড়িতে প্রবেশ করে একজন যুবক, যার মাথায় ব্যান্ডেজ করা। মধুজা ছেলেটির দিকে তাকায়। ছেলেটার চেহারার সাথে মমতা চৌধুরীর অনেক মিল রয়েছে। মমতা চৌধুরীর মতোই মায়াবী চোখ তার। মধুজা ভাবে, তাহলে এটাই কি এই বাড়ির ছোট ছেলে যার কথা সে শুনেছিল? আরহা ছেলেটির দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়েছিল। ছেলেটিকে দেখে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেছে আরহা। মধুজার কানের কাছে ফিসফিস করে বলে, এই ছেলেটাকে দেখতে কিন্তু সেই আমার পছন্দ হয়েছে। ছেলেটি কারোর সাথে কোনো কথা না বলে নিজের মতো সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। একটু পরে অক্ষর মধুজার কাছে আসে। অক্ষরকে দেখে মধুজা প্রশ্ন করে,
আচ্ছা, ওই ছেলেটা কে ছিল? অক্ষর পকেটে হাত গুজে বলে, অন্য ছেলেদের ব্যাপারে এত ইন্টারেস্ট কেন তোমার? চোখের সামনে এত হ্যান্ডসাম একটা বর থাকতে অন্য ছেলেদের খোঁজ নিচ্ছ? আমি তোমার হালাল বর, আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। আমাকে পুরোটা দেখতে পারো, খেতে পারো, কিন্তু অন্য ছেলেদের দিকে একদম তাকাবে না। অক্ষরের কথা শুনে মধুজার মাথা ঘুরতে থাকে। তারই ভুল হয়েছিল এই পাগল ডাক্তারের সাথে কথা বলা। মুখে কোনো কিছুই আটকায় না। অক্ষর হালকা হেসে নিজে থেকেই বলে, ও আমার ভাই বর্ণ, সম্পর্কে তোমার দেবর হয়। ওকে ভাইয়ের নজরে দেখবে। শুধু ওকে কেন, এই পৃথিবীর সব ছেলেকে আজ থেকে ভাইয়ের নজরে দেখবে, মনে থাকে যেন। আচমকা এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য কেউ প্রস্তুত ছিল না। পুলিশ এসেছে বর্ণকে গ্রেফতার করতে। সেই ঘটনার জের ধরে বৌভাতে উপস্থিত সকল মানুষদের সামনে অপমানিত হতে হচ্ছে অনিল চৌধুরীকে। মধুজা এই ঘটনার কিছু বুঝতে পারছে না। উপস্থিত সকল অতিথিরা নিজেদের মতো সমালোচনা করছে। একসময় পুলিশ বর্ণ রুম থেকে তাকে হাত করা পরিয়ে নিয়ে আসে। অনিল চৌধুরী আর নিজের রাগ দমিয়ে রাখতে পারেন না। সবার সামনে বর্ণর গালে সপাটে থাপড় বসিয়ে দিয়ে বলে, তোর মতো কুলাঙ্গারকে জন্ম দেওয়াটাই আমার জীবনে সব থেকে বড় ভুল। আমার এক ছেলে একজন কার্ডিওলজিস্ট হয়েছে, যে আমার সম্মান বৃদ্ধি করেছে। আরেক ছেলে সারাদিন পাতি নেতাদের সাথে ঘুরে রাজনীতির নামে গুন্ডামি করে বেড়ায়। মারামারির জন্য জেলে যেতে হয়। অনেক হয়েছে, আর না। আমি আর তোর ছায়াও এই বাড়িতে দেখতে চাই না। অফিসার, ওকে নিয়ে যান। আর দেখবেন ও যেন আর ছাড়া না পায়। আর তুইও শুনে রাখ, এই বাড়িতে আর কখনো পা রাখবি না। এখানে তোর আর কোনো জায়গা নেই। মধুজা এক পলক মমতা চৌধুরীর দিকে তাকায়। মুখে গাম্ভীর্য বজায় রেখেই শান্তভাবে দাঁড়িয়ে আছেন তিনি। যেন বর্ণকে এভাবে গ্রেফতার করা নিয়ে তার কিছুই আসে যায় না। মমতার চরিত্রের সাথে একজন মায়ের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। মমতার জায়গায় অন্য কেউ থাকলে হয়তোবা এতক্ষণে কান্না করে দিত নিজের ছেলের জন্য। অথচ মমতা কত শান্ত হয়ে আছে। মধুজা বুঝতে পারছে না, যে মহিলা তাকে একদিনেই নিজের মেয়ের মতো আপন করে নিল, সে নিজের ছেলের প্রতি এত উদাসীন কেন? এই বাড়িতে সত্যি যদি কেউ বর্ণর জন্য একটু কেয়ার করে থাকে তাহলে সে হলো অক্ষর। নিজের ভাইয়ের হয়ে সে পুলিশকে বোঝানোর চেষ্টা করছে। বর্ণ এমন সময় বলে, থাক ভাইয়া, তোকে আর কিছু বলতে হবে না। অফিসার, নিয়ে চলুন আমাকে। বর্ণর কথায় অভিমানের ছাপ স্পষ্ট। মধুজার বর্ণের জন্য একটু খারাপ লাগছে। সবার সামনে থেকে পুলিশ বর্ণকে গ্রেফতার করে নিয়ে যায়। মুহূর্তেই বৌভাতের অনুষ্ঠানে ভাটা পড়ে যায়। কারো আর মন মানসিকতা নেই, যে যার মতো চলে যেতে থাকে। আর এই ঘটনায় একটু বেশি কষ্ট পেয়েছে। বর্ণকে প্রথম দেখাতেই তার ভালো লেগে গিয়েছিল, আর এভাবে তাকে তার সামনেই গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ। মিলন হাসান মধুজার কাছে আসেন। এতক্ষণ দূরে থাকলেও এখন নিজের মেয়েকে এসে সান্ত্বনা দিয়ে বলেন, এখন এটাই তোর পরিবার, তাই এই পরিবারের বিপদে আপদে দূরে সরে না গিয়ে সবার পাশে থাকবি, তবেই তো সবাইকে আপন করে নিতে পারবি। মধুজার মামার বাড়ির লোকেরা আবার এই বিষয় নিয়ে সমালোচনা শুরু করেছে। মধুজার মামি তো মিলন হাসানের মুখের উপরে বলে দিলেন, এ কেমন পরিবারে মেয়ের বিয়ে দিলেন, যার দেবরকে পুলিশে গ্রেফতার করছে। আমাদের বললে তো আমরা ভালো পাত্র খুঁজে দিতাম। মিলন হাসান তাদের কোনো কথায় পাত্তা দেয় না। মধুজাকে উদ্দেশ্য করে বলে, তোমার এখানে থাকতে হবে না, যাও এখন। এই পরিবারের মানুষগুলোর তোমার খুব প্রয়োজন, তাদের পাশে থাকো। মধুজা অক্ষরের রুমে চলে আসে। অক্ষর বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। মধুজাকে রুমে আসতে দেখে ক্ষীণস্বরে বলে, আমার মাথাটা একটু টিপে দিবে হানি, খুব ব্যথা করছে। অক্ষরের সরল আবেদন ফেলতে পারে না মধুজা। বিছানায় বসে তার মাথা টিপে দিতে থাকে। অক্ষর আচমকা মধুজার হাত ধরে ফেলে। আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হচ্ছে, তাই না? তোমার ফ্রেন্ড, কাজিন সবাই নিশ্চয়ই বলছে যে কেমন পরিবারে বিয়ে করলে, যে তোমার দেবর একজন আসামি। কিন্তু বিশ্বাস করো, আমার ভাই এমন নয়। ও অনেক মেধাবী একজন স্টুডেন্ট। ছাত্র রাজনীতিতে জড়িয়ে ও বিপদগামী হয়ে গেছে। আমাদের বিয়ের দিন বিরোধী দলের সাথে এক হাতাহাতিতে জড়িয়ে পড়ে, যার কারণে সেদিন আহত হয়ে গেছিল। মধুজা এবার ব্যাপারটা বুঝতে পারে। তার মানে এই কারণেই আপনি ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে? জানো, আম্মু আব্বু সবাই বর্ণর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু আমি চাইলেও মুখ ফিরিয়ে নিতে পারছি না। হাজার হোক নিজেরই তো ভাই। আম্মু বরাবরই চাপা স্বভাবের মানুষ। বাইরে থেকে যতটা শান্ত আর স্বাভাবিক থাকার চেষ্টা করুন না কেন, আমি জানি উনি ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছেন। বরাবরই আমাদের দুই ভাইকে শাসনে মানুষ করেছেন উনি।
আমাদের ভালোর জন্যই। আর কোনো কথা হয় না তাদের মাঝে। মাথা টেপে দেওয়ার এক মুহূর্তেই অক্ষর ঘুমিয়ে যায়। মধুজা অক্ষরের মাথা বালিশে রেখে তার গায়ে কম্বল জড়িয়ে দেয়। অক্ষরের পাশেই গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় খুব নিষ্পাপ লাগছিল অক্ষর চৌধুরীকে। মধুজা অক্ষরের নাক টিপে বলে, পাগল ডাক্তারকে খুব ইনোসেন্ট লাগছে। আচমকা অক্ষর বলে ওঠে, আমার ঘুমানোর সুযোগ নিচ্ছ হানি? এটা কিন্তু ভালো ব্যাপার নয়। এই পাগল ডাক্তারটা তাহলে ঘুমায়নি? উফ, পাগল করে রেখে দিল আমায়। অক্ষর কোনো উত্তর না পেয়ে মস্করা করে বলে, আমার কিন্তু ঘুমানোর সময় গায়ে পা তুলে দেওয়ার অভ্যাস আছে, তাই একটু সাবধানে থেকো। মধুজা অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে ফেলে। বিছানা থেকে উঠে গিয়ে নিজের ব্যাগ থেকে একটি ওড়না নিয়ে আসে। ওড়নাটি দিয়ে অক্ষরের পা বেঁধে দেয়। অক্ষর পুরো ঘটনায় হতবিহ্বল হয়ে যায়। মধুজা বাঁকা হেসে বলে, এইভাবে থাকুন, দেখবেন বদ অভ্যাসটা চিরতরে হারিয়ে যাবে। এটা কিরকম শাস্তি হানি? আপনার পাগলামো ঠেকানোর জন্য এরকম অনেক শাস্তিই আমায় দিতে হবে, পাগল ডাক্তার। আজ সকাল সকাল উঠে নিজের হাতে সবার জন্য চা তৈরি করেছে মধুজা। সে জানে এই বাড়ির কারো মন মেজাজ ভালো নেই, তবুও এই সামান্য প্রচেষ্টা তার। অক্ষর একটু পরে হাসপাতালে চলে যায়। তার আবার চা পছন্দ নয়। মধুজা তবু অক্ষরের জন্যেও চা বানিয়েছে। পাগল ডাক্তারের এত খাতির করার ইচ্ছে তার নেই। অনিল চৌধুরী ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন। একটু পরেই তার চোখ আটকে যায় একটি খবরে, যেখানে লেখা, বিশিষ্ট ব্যবসায়ী অনিল চৌধুরীর ছেলেকে মারামারির জন্য গ্রেফতার করা হয়েছে। নিউজটা দেখে তার মেজাজ আরও বিগড়ে যায়। ছেলের জন্য আজ তার এতদিনের তৈরি করা সব মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। মমতা চৌধুরী খবরের কাগজে কলামটি দেখেছেন, তবুও তার আচরণ বেশ স্বাভাবিক। মধুজা ড্রয়িং রুমে এসে প্রথমে অনিল চৌধুরীকে চা দেয়। মমতা চৌধুরীকে চা দিয়ে বলে, আমি জানি আপনি কাল রাতে ব্যালকনিতে এসে কাঁদছিলেন, মন খারাপ করবেন না। পাগল মানে আপনার বড় ছেলে বলেছে সে গিয়ে আপনার ছোট ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসবে। মমতা চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেলেন। বাহির থেকে সবাইকে যতই তিনি দেখান যে তিনি ঠিক আছেন, কিন্তু তার ভেতরে কি তুলপাট চলছে সেটা একমাত্র তিনিই জানেন। সন্তান যেমনই হোক না কেন, মা কখনো তাকে ফেলে দিতে পারে না। অনেক সময় শাসন করে মুখ ঘুরিয়ে নেয়, তবে সেটা সন্তানের মঙ্গলের জন্য। অক্ষর হাসপাতালে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখন মধুজা চায়ের কাপ নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। চা দেখে ভ্রুকুচকে ফেলে অক্ষর। তুমি জানো না আমি চা খাই না? আমি তো বললাম কফি তৈরি করতে। আপনার এত কথা শুনে আমার কাজ নেই, চা দিলাম, চুপচাপ ভদ্র ছেলের মতো খেয়ে নিন। অক্ষর বুঝতে পারে মধুজা তাকে জব্দ করতে চাইছে। অক্ষর মনে মনে দুষ্ট বুদ্ধি করে নেয়। চাটা হাতে নিয়ে চারিদিকে চোখ বুলিয়ে নেয়। অনিল চৌধুরী খবরের কাগজ পড়ছিল, মমতাও অন্যদিকে ঘুরে চা খাচ্ছে। অক্ষর এই সুযোগটাই কাজে লাগায়। মধুজা একটু অন্যমনস্ক হতেই তার গালে চুমু খেয়ে নেয় অক্ষর। মধুজা আচমকা এই চুমুর ফলে হতবাক হয়ে যায়। অক্ষরদের বাড়ির কাজের মেয়ে রাওনাফ এই ঘটনা দেখে নেয়। সে জোরে কেসে উঠতেই অক্ষর লজ্জা পেয়ে হাসপাতালের জন্য চলে যায়। মধুজা তখনও মূর্তির মতো দাঁড়িয়েছিল। রাওনাফ মধুজার কাছে এসে মিটিমিটি করে বলে, বড় সাহেব আপনাকে খুব সোহাগ করে, তাই না আপামনি? মধুজা ভ্রুকুচকে রাওনাফের দিকে তাকায়। বয়স বড়জোর 15 থেকে 16 হবে, তাতে এত পেকে গেছে। মধুজা রাগী সুরে বলে, এইটুকু পুচকে মেয়ে, তুমি কি বুঝো? তোমার মতো বয়সে আমি আমার বাবার কোলে বসে ভাত খেতাম। রাওনাফ বলে, আমরা আপনাকে মতো নয় আপামনি। আমাদের গ্রামে তো আমার মতো বয়সী কত মেয়েরা মা হয়ে বসে আছে। আমি তো বান্ধবীর কাছে শুনি তাদের জামাই কেমন করে তাদের লগে আদর করে। মধুজা ইতস্ত বোধ করে বলে, শোনো, এসব আদর সোহাগ বাদ দিয়ে পড়াশোনায় মন দাও। শুনলাম তোমাকে নাকি স্কুলে ভর্তি করানো হয়েছে। একবারও তো বই নিয়ে বসতে দেখলাম না তোমাকে। যখন থেকে এসেছি দেখছি কাজের ফাঁকে শুধু টিভি দেখো। মধুজার অবসর সময় যেন অতিবাহিত হতেই চাচ্ছে না। জার্নালিজমের পড়াশোনা তার কমপ্লিট, এখন শুধু কোনো নিউজ পেপারের সাংবাদিক হিসেবে জব পেলেই হয়। অনেক জায়গায় আবেদনও করেছে মধুজা, কিন্তু কাঙ্ক্ষিত ফল পায়নি। তাছাড়া এই ফ্যামিলি থেকে জব করতে দিবে কিনা সেই নিয়েও বেশ চিন্তায় আছে মধুজা। এসব চিন্তার মধ্যেও মধুজা দেখে মমতা চৌধুরী তার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। মধুজা তাকে দেখে বিছানা থেকে উঠে বলে, আপনি কখন এলেন? বাইরে আছেন কেন? ভেতরে আসুন। মমতা চৌধুরী ভেতরে আসতে আসতে বলে, আমি এক্ষুনি এলাম। তুমি তো রাতে ডিনার করনি, চলো এখন করে নাও। অক্ষরের ফিরতে দেরি হবে, তোমার শ্বশুর খেয়ে ঘুমিয়ে গেছে। এখন শুধু তুমি আর আমি বাকি।
মধুজা মমতা চৌধুরীকে যত দেখে ততই অবাক হয়। এনাকে দেখলে তার মনে হয় যেন তার শাশুড়ি নয়, তার মা হন। এত কম সময়ে এভাবে কে অপন করে নিতে পারে সেটা মধুজা ভাবতেও পারেনি। মধুজা উঠে পড়ে, মমতা চৌধুরীর সাথে নিচে চলে যায় খেতে। রাউনাফ খাবার পরিবেশন করছিল। মমতা চৌধুরী রাউনাফকে বলে, তুইও এখনো খাসনি? টিভিটা বন্ধ করে খেতে আয়, খেয়ে পড়তে বস। টিভি দেখে কোনো লাভ নেই, পড়াশোনা কর, তাহলে আর এভাবে মানুষের বাড়িতে কাজ করতে হবে না। খাওয়া শেষ করে উঠে যাওয়ার সময় মমতা চৌধুরী মধুজাকে উদ্দেশ্য করে বলে, নিচের প্রয়োজনীয় কাপড় চোপড় গুছিয়ে নাও, কাল তোমাকে তোমার বাবার বাড়িতে যেতে হবে। আমি অক্ষরকে বলে দেব, ও তোমাকে পৌঁছে দেবে। কেন যেতে হবে? মমতা চৌধুরী মৃদু হেসে বলেন, আরে এটাই তো নিয়ম, কাল তোমাদের একসাথে ও বাড়িতে যেতে হবে। মধুজা ও বলে নিজের রুমে চলে যায়। রুমে এসে তার ঘুমই আসছিল না। অক্ষরের কথা মনে পড়ছিল। সে থাকলে হয়তো এতক্ষণে বিভিন্ন বিরক্তিকর কথা বলে মধুজার মাথা খারাপ করে দিত। মধুজা নিজের ভাবনার উপর নিজে রাগ করে। ওই পাগল ডাক্তারের কথা ভাবছি কেন? উনি নেই, বরং ভালোই হয়েছে। মধুজা বিছানা ঠিক করে ঘুমানোর প্রস্তুতি নেয়। তখনই মধুজার ফোনে একটি মেসেজ আসে। মধুজা চেক করে দেখে এটা অক্ষরের মেসেজ। অক্ষর লিখেছে, ঘুমিয়ে পড়ো হানি, আমি বাড়ি ফিরে ঘুমন্ত তোমাকে আবার আদর করে দিব, যেভাবে সকালে আদর করে দিয়েছি। ব্যাস আর কি। এই মেসেজ দেখে আদর খাওয়ার ভয়ে মধুজার ঘুম উড়ে গেল। মধুজা বিছানায় শুয়ে এদিক ওদিক ফেরাফেরি করছে। ঘুম এসে বারবার তার চোখে হানা দিচ্ছে, অথচ সে ঘুমাতে নারাজ। অক্ষরের একটি মেসেজই তার ঘুম কেড়ে নিয়েছে। মধুজার এখন একটাই ভাবনা, ওই পাগল ডাক্তার যদি আমার ঘুমের সুযোগ নিয়ে কিছু করে ফেলে? না, আমার ঘুমোনো যাবে না কিছুতেই। আমার ঘুমকে ঠেকিয়ে রাখতে হবে। ঘুমকে কাবু করা এত সহজ না। রাত 12টা বাজতেই ঘুমের কোলে ঢলে পড়ে মধুজা। ঠিক তার কিছুক্ষণ পরেই অক্ষর বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে। ঘুমন্ত মধুজার মায়াবী মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে অক্ষর। আদর করে গাল টিপে দিয়ে বলে, আমার সতর্কবাণী তো শুনলে না, শেষ পর্যন্ত ঘুমিয়েই গেলে। আমি যে আর নিজেকে আটকাতে পারছি না তোমাকে আদর করা থেকে। সরি হানি, তোমার ঘুমের সুযোগই নিতে হবে। অক্ষর নিজের ওষ্ঠদ্বয় শুয়ে দেয় মধুজার কপালে। মধুজা ঘুমের মধ্যেই নড়ে ওঠে। অক্ষর খুব সাবধানে মধুজার মুখের দিকে আসা চুলগুলো সরিয়ে দেয়। মধুজার নাক টিপে বলে, এত তাড়াতাড়ি উঠো না হানি, আমার আদর এখনো শেষ হয়নি। অক্ষর এবার নিজের ওষ্ঠদ্বয় দিয়ে মধুজার ফুলের পাপড়ির ন্যায় ওষ্ঠদ্বয় দখল করে নেয়। অক্ষরের ঘন নিঃশ্বাস পড়ে মধুজার মুখে। মধুজা এবার ধরফর করে ওঠে, ঘুম থেকে উঠে যায়। অক্ষরকে নিজের এত কাছে দেখে মধুজার হৃৎপিণ্ড যেন বেরিয়ে যাওয়ার জোগাড়। সে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। কিছুটা স্বাভাবিক হয়ে অক্ষরের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে মধুজা। আপনি কি করছিলেন একটু আগে? অক্ষরের সহজ সরল উত্তর, দেখো, আমি কিন্তু রিয়েল যোদ্ধা, না বলে কই আক্রমণ করি না। আমি তো তোমাকে যুদ্ধের অ্যালার্ট দিয়ে তারপরে যুদ্ধ করতে নেমেছি হানি। তাই বলে আপনি একটা অসহায় মেয়ের ঘুমের সুযোগ নিয়ে তার ফার্স্ট কিস চুরি করে দিবেন? একদম ঠিক কাজ করেছি। আমার বউয়ের সব কিছুতেই প্রথম অধিকার আমার। এখন তুমি বলো তো, আমি যুদ্ধ কন্টিনিউ করব নাকি যুদ্ধবিরতি ঘোষণা করব? আপনার যা ইচ্ছে করুন, শুধু দয়া করে আমাকে একটু শান্তিতে ঘুমোতে দিন। আপনাকে বিয়ে করার পর থেকে শান্তি নামের জিনিসটা আমার জীবন থেকে হারিয়ে গেছে। আপনার সাথে থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আজকে আপনি যা করলেন, তারপর তো আমার আর আপনার সাথে থাকতে ইচ্ছে করছে না। অবহেলা করছো হানি? এক সময় এই আদরগুলোকে খুব মিস করবে। তবে চিন্তা করো না, আমি কোনো হিসাব বাকি রাখি না। যেদিন তুমি নিজে থেকে আদর করার অনুমতি দেবে, সেদিন সুদে আসলে সব আদর শোধ করে দিব। মধুজা কোনো কথা না বলে শুয়ে পড়ে। অক্ষরও তার পাশে শুয়ে পড়ে। বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ আদায় করে হাঁটার জন্য বের হয়ে যায় মধুজা। আসার সময় দেখে এসেছে অক্ষর ঘুমিয়ে আছে। হাঁটতে হাঁটতে একটি পার্কে চলে আসে মধুজা। পার্কে এসে একটি যুবককে হাত ধরে হাঁটতে দেখে মধুজা। তারা বেশ ঘনিষ্ঠ ছিল। তাদেরকে দেখে গতকাল রাতের কথা মনে পড়ে যায় মধুজার। মুহূর্তেই তার ফর্সা মুখে লাল আভার দেখা মিলে। তাহলে কি অক্ষরের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে মধুজা? এই প্রশ্নের উত্তর স্বয়ং মধুজার কাছেও নেই। নিজের মন থেকে
অনুভূতির সৃষ্টি হলেও মস্তিষ্ক স্বীকারই করছে না সেই অনুভূতি। তাই তো মধুজাও বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। মধুজা চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই অক্ষরকে দেখতে পায়। মধুজা ভাবে কেন সে অক্ষরকে দেখছে। তৎক্ষণাৎ চোখ মেলে তাকায় মধুজা। নিজের সামনে অক্ষরকে দেখে অনেক বেশি অবাক হয়। প্রথমে তার মনে হয় সে অক্ষরকে নিয়ে বেশি ভাবছে জন্য ভুল দেখছে, কিন্তু একটু পর যখন অক্ষর মধুজার সামনে এসে বলে, এত সকালে একা একা এখানে কি করছো হানি? মধুজা এবার নিশ্চিত হয় এটাই তার পাগল ডাক্তার। অক্ষর মধুজার কাছে আসে। তার পরনে ব্লু কালারের হুডি। কি ব্যাপার হানি, তুমি এত সকালে এখানে কি করছো একা একা? জানো না স্বামী ছাড়া মেয়েরা কতটা অনিরাপদ? আমার জিনিস আমি এখনো কিছু করলাম না। এই সময় অন্য কেউ যদি সুযোগ নিয়ে নেয় তাহলে আমি কিন্তু মোটেই খুশি হব না। মধুজা বিরক্ত হয়ে বলে, আপনার এই ধরনের কথাগুলো আমার একদম ভালো লাগে না। আপনার মুখে কি কিছুই আটকায় না নাকি? ভালো কথা বলতে পারেন না? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাড়ুন আমার হাত। একদম কথা বলবে না। তুমি আমার বউ, তাই সব সময় আমার সাথে থাকবে, বুঝেছো? আমি চাই না তুমি আমার থেকে দূরে দূরে থাকো। তোমার স্থান আমার বুকে। কথাটা বলে মধুজাকে জড়িয়ে ধরে অক্ষর। মধুজার কানে আবার অক্ষরের বুকের টিপ টিপ শব্দ আসে। মধুজা যেন নিজেও উত্তেজিত হয়ে যায়। অক্ষরকেও জড়িয়ে ধরে সে। অক্ষর বাঁকা হেসে বলে, রোমান্স করার ইচ্ছা হলে চলো ঘরে গিয়ে দরজা বন্ধ করে করি। এখানে রাস্তায় সবাই দেখবে তো নাকি? অক্ষরের কথায় মধুজার হুঁশ ফিরে আসে। আসলেই তো, সে কি তার পাগল ডাক্তারের মতো পাগল হয়ে গেল নাকি? মধুজা অক্ষরের থেকে দূরে সরে আসে। মধুজা শাড়ি পরে ঠিকমতো কুচি দিতে পারছিল না। শাড়ি পরার অভ্যাস তার খুব কম। তাই সে ভাবলো মমতা চৌধুরীর সাহায্য নেবে। এই ভেবে রুম থেকে বের হতে যাবে, তখনই অক্ষর তার সামনে এসে দাঁড়ায়। এইভাবে কোথায় যাচ্ছ হানি? কুচিটাও তো ঠিকভাবে হয়নি। আমি পারছি না, তাই আপনার মায়ের কাছে। আম্মুর কাছে যেতে হবে না, আমি করে দিচ্ছি। অক্ষর খুব সুন্দরভাবে কুচি করে দেয়। মধুজা পুরোই অবাক হয়ে যায়। একটা ছেলে যে এত ভালো কুচি করতে পারে সেটা মধুজা ভাবতেও পারেনি। অক্ষর কুচি করে মধুজাকে বলে, এখন এটা গুজে নাও। মধুজা তাই করে। অক্ষর মধুজার দিকে অপলকে তাকিয়ে আছে। খুবই সুন্দর। অবশেষে তারা দুজন মধুজার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাস্তায় তারা কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। আচমকা অক্ষর অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মধুজা বলল, এদিকে কোথায় যাচ্ছেন? আমার বাড়ি তো ওইদিকে। পুলিশ স্টেশন যাচ্ছি। কেন? বর্ণকে ছাড়িয়ে আনার জন্য। পুলিশ স্টেশনের সামনে এসে গাড়ি থামায় অক্ষর। নিজের উকিল বন্ধুকে কল করে ডাকে। একটু পরেই অক্ষরের বন্ধু মাহিম চলে আসে। অক্ষর তাকে জিজ্ঞেস করে, জামিনের কাগজপত্র সব রেডি তো? হ্যাঁ অক্ষর, তুই যেমন বলেছিলি আমি তেমনভাবেই জামিনের পেপার রেডি করেছি। আশা করি কোনো অসুবিধা হবে না জামিন নিতে। অক্ষর মাহিমকে সাথে নিয়ে থানার ভেতরে যায়। মধুজা গাড়িতেই বসেছিল। অক্ষর বর্ণকে জামিন করে বাহিরে আনে। বর্ণর মুখ দেখে মনে হচ্ছিল সে একটু খুশি হয়নি। অক্ষর বর্ণকে গম্ভীর মুখে থাকতে দেখে জিজ্ঞেস করে, কিরে মুখটা এমন কেন তোর? জামিনের ব্যবস্থা না করলেই ভালো হতো ভাইয়া। একটা থাপ্পড় খেলে সোজা হবি তুই। বেশি কথা না বলে গাড়িতে উঠে পড়। গুন্ডামি করবে আবার রাগও দেখাবে। বাড়িতে গিয়ে প্রয়োজনে আব্বু আম্মুর পা ধরে মাফ চাইবি। অক্ষরের এই রূপ দেখে অবাক হয়ে যায় মধুজা। পাগল ডাক্তার তো দেখছি ভালো শাসনও করতে পারে। অক্ষর মধুজা বর্ণ সবাই মিলে গাড়িতে উঠে পড়ে। মাহিম নিজের গাড়িতে করে চলে যায়। অক্ষর বর্ণকে অনেক বুঝিয়েও বাড়িতে যাওয়ার জন্য রাজি করাতে পারেন না। তাই সিদ্ধান্ত নেয় তাকেও মধুজার বাড়িতে নিয়ে যাবে। অক্ষর একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামায়। বর্ণ, আমি শুনলাম কাল থেকে নাকি তুই কিচ্ছু খাসনি। এত জেদ ভালো না। এখন চল কিছু খেয়ে নিবি। বর্ণ বাধ্য ছেলের মতো গাড়ি থেকে নেমে যায়। মধুজা গাড়িতেই বসে থাকে। অক্ষর বিরক্ত হয়ে বলে, তোমাকে কি আমার কোলে করে নামাতে হবে নাকি? আমি কেন নামবো? আপনি তো বললেন আপনার ভাই কিছু খায়নি, ওকে গিয়ে খাইয়ে আনুন। তুমি এত বেরসিক কেন বলো তো? নাম তো মধুজা, কিন্তু তোমার মধ্যে মধুর কোনো লক্ষণই নেই। একটু রস নেই, খালি পারো ঝগড়া করতে। তোমার নাম মধুজা না রেখে নিমজা রাখা উচিত ছিল হানি। আচ্ছা চলুন, আমি যাচ্ছি। সোজাভাবে কথা বলতে শেখেননি, সব সময় খালি পাকা কথা। সোজাভাবে বলছি, চলো একসাথে হাত ধরে কফি খাই, অনেক ভালো ফিলিংস আসবে।
বনর সামনে এই কথাগুলো বলে অক্ষর। মধুজা বেশ লজ্জা পায়। বন অবশ্য হাসছিল। অক্ষর বুঝতে পারে মধুজা লজ্জা পেয়েছে। আরে লজ্জা পেও না, বর্ণ কিছু মাইন্ড করেনি। ও আমার ভাই, আমার মতোই রোমান্টিক। ওর যে কতগুলো গার্লফ্রেন্ড আছে তার কোনো হিসাব নেই। এসব তুই কি বলছিস ভাইয়া? আমার মতো একটা পিওর সিঙ্গেল ছেলের ব্যাপারে এমন কথা বলতে পারলি তুই? দুই ভাই মিলে খুনসুটি করতে করতে রেস্টুরেন্টে যায়। মধুজাও তাদের সাথে আসে। অক্ষর বনের জন্য চিকেন তন্দুরি আর নিজের ও মধুজার জন্য 2 কাপ কফি অর্ডার করে। কফি আসার পর মধুজা দ্রুত খাওয়ার চেষ্টা করে, যার কারণে তার মুখে গরম লাগে। মধুজা বলে, আমার জিহ্বাটা বোধহয় পুড়েই গেল। ঠিক হয়েছে, ওই দিকে দেখো, ওই কাপল কি সুন্দর একে অপরের হাত ধরে রোমান্টিক গল্প করতে করতে কফি খাচ্ছে, আর তুমি কি রকম নির্দয়ের মতো আমাকে ছাড়াই খেয়ে নিচ্ছ। মধুজা অক্ষরের দিকে রাগী চোখে তাকায়। অক্ষর নিজের কাপ থেকে কিছুটা কফি খেয়ে মধুজার দিকে বাড়িয়ে দেয়। এই নাও, খাও এখান থেকে, শেয়ার করে খেলে ভালোবাসা বাড়ে। বর্ণ নিজের মতো খাচ্ছিল, তবে ভাই আর ভাবির জন্য নিজেকে কাবাব মে হাড্ডি মনে হচ্ছিল তার। মধুজা বলে, আমি নিজেরটা খেয়ে নেব। অক্ষর কফির কাপ সরিয়ে বলে, তুমি যখন ভালোবাসা বাড়াতে চাইছো না তাহলে ঠিক আছে, পরে আবার আফসোস করো না। পাগল ডাক্তার। মধুজাদের বাড়ির সামনে এসে গাড়ি থামায় অক্ষর। মধুজা গাড়ি থেকে বেরিয়ে যায়। অক্ষর এবং বর্ণও এক এক করে নামে। মধুজা বাড়িতে ঢোকা মাত্র তার বাবাকে দেখতে পায়। আব্বু আব্বু বলে দৌড়ে যায় মিলন হাসানের কাছে। মিলন হাসান মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, কেমন আছিস মধু? আমি আছি আমার মতো, তোমার কথা বলো। আমিও আছি আমার মতো। তোকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগি রে। আগে তুই থাকতে কথা বলার একজন মানুষ ছিল, এখন মনে হয় আমি একা। মধুজাও বুঝতে পারে তার বাবার মনের কষ্টটা। মধুজা যখন অনেক ছোট ছিল তখন তার মায়ের মৃত্যু হয়। সেই সময় মিলন হাসানকে অনেকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলেছিলেন, কিন্তু মিলন হাসান নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে আর বিয়ের কথা ভাবেননি। তার ভয় ছিল যদি সৎমা এসে মধুজার উপর অত্যাচার করে। এই ভয় থেকেই একা নিজের মেয়েকে মানুষ করেছেন। অথচ আজ মধুজার বিয়ের পর তার বাবা সম্পূর্ণ একা হয়ে গেছে। মধুজার মনে হয় শুধুমাত্র তার জন্যই তার বাবা আজ এত একা। মধুজাকে আপন মনে কোনো ভাবনায় বিভোর দেখে মিলন হাসান বলেন, কি ভাবছিস এত? তেমন কিছু না, ভাবছি তোমার একাকিত্ব দূর করার একটা ব্যবস্থা করব। বাবা হিসেবে তুমি তোমার মেয়ের সব দায়িত্ব পালন করেছো, এবার আমিও মেয়ে হিসেবে নিজের দায়িত্ব পালন করব। অক্ষর ও বর্ণ দাঁড়িয়ে বাবা মেয়ের কথা শুনছে। সেদিকে খেয়াল করে মিলন হাসান বলে, দেখলি, তোর সাথে বকবক করতে করতে গিয়ে আমার খেয়ালই নেই যে ওরা দাঁড়িয়ে আছে। তোমরা কিছু মনে করো না। মধুজা, তুই তোর দেবরকে গেস্ট রুমটা দেখিয়ে দে, আর অক্ষরকে নিয়ে নিজের রুমে যা। মধুজা তার বাবার কথা মতো কাজ করে। মিলন হাসান বাড়ির কাজের লোক মুনিয়াকে বলে, মুনিয়া, সব রান্নাবান্না শেষ তো? একটু পরে কিন্তু এরা ফ্রেশ হয়ে খেতে আসবে। মুনিয়া বলে, জি স্যার, সব তৈরি, শুধু গরুর ভুনা বাকি, আমি করে নিচ্ছি। মধুজা অক্ষরকে নিয়ে নিজের রুমে আসে। অক্ষরকে বলে, যান, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। অক্ষর মধুজা রুমের দিকে তাকিয়ে বলে, তোমার রুমটা তো খুব সুন্দর, কিন্তু এটা কি? তুমি এত বড় হয়েও টেডি বিয়ার নিয়ে ঘুমাও? হানি, তুমি তো দেখি এখনো বাচ্চাই আছো, আর আমি কি না আমাদের বাচ্চা নেওয়ার প্ল্যান করছি? মধুজার মাথা আবার গরম হয়ে যায় অক্ষরের কথা শুনে। আপনি কি ফালতু কথা না বলে থাকতে পারেন না? অসভ্য লোক কোথাকার। অক্ষর হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায়। মধুজা বিড়বিড় করে বলে, আজ আপনাকে উচিত শিক্ষা দেব। ডিনারের উদ্দেশ্যে সবাই টেবিলে এসে বসেছে। মুনিয়া সবার খাবার তৈরি করে পরিবেশনের জন্য তৈরি করছে। মধুজা এসেছে তাকে সাহায্য করতে। মুনিয়া মধুজাকে বলে, আপনাকে হাত লাগাতে হবে না ছোট ম্যাডাম, আমি দিয়ে আসছি সবাইকে। আহা, তুমি যাও, গিয়ে সবাইকে খাবার দাও। আচ্ছা, আমার বরের খাবার আমি নিয়ে যাচ্ছি। মুনিয়া সবার জন্য খাবার নিয়ে চলে যায়। সবাইকে খাবার দেয়, কিন্তু অক্ষরকে দেয় না। বড়র অনেক খিদে লাগাতে সে খেতে শুরু করেছে। মিলন হাসান ভ্রুকুসকে জিজ্ঞেস করে, অক্ষরের খাবার কোথায়? মৃদু হেসে খাবারের থালা এনে অক্ষরের সামনে রাখে মধুজা। মিলন হাসান এটা দেখে খুশি হন যে তার মেয়ে স্বামীর এত খেয়াল রাখছে। তার মনে পড়ে যায় মধুজার মাও এভাবেই তার খেয়াল রাখত। অক্ষরের কেন যেন ব্যাপারটা ঠিক হজম হয় না। মধুজা তার এত খেয়াল করার মতো মেয়ে নয়, নিশ্চয়ই কোনো প্ল্যান করছে। অক্ষর বেশি কিছু না ভেবে খেতে শুরু। গরুর ভুনা দিয়ে ভাত মেখে এক লুকমা মুখে তুলতেই
অক্ষর বুঝতে পারে মধুজার এত ভালো মানুষের কারণ। ঝালে অক্ষরের মুখ পুড়ে যাচ্ছে। অক্ষর একদমই ঝাল খেতে পারে না। মমতা চৌধুরী থেকে কথাটা শুনেছে মধুজা, তাই অক্ষরকে জব্দ করার জন্য তার খাবারে ঝাল মিশিয়ে এনেছে। অক্ষর মধুজার দিকে তাকায়। মধুজা দুষ্ট হাসে আর মনে মনে বলে, আমাকে সব সময় অস্বস্তিতে ফেলার ফল এটা। এটা হলো আমার সুইট রিভেঞ্জ, না মানে স্পাইসি রিভেঞ্জ। অক্ষরকে খাবার নিয়ে চুপচাপ বসে থাকতে দেখে মিলন হাসান বলেন, তুমি খাচ্ছ না কেন? খাবার কি ভালো হয়নি? অক্ষর হালকা হেসে বলে, খাবার তো ভালোই হয়েছে, কিন্তু আমি আম্মুর থেকে শুনেছি স্বামী স্ত্রী একসাথে খেলে নাকি ভালোবাসা বাড়ে, তাই। অক্ষরের কথা সম্পূর্ণ না হতেই মধুজা বলে, আমি আপনার থেকে কেন খাবো? মুনিয়া খালা, তুমি আমায় খাবার বেড়ে দাও তো। মিলন হাসান মধুজার উদ্দেশ্যে বলে, অক্ষর তো ঠিকই বলেছে। আমি আর তোর আম্মু অনেক সময় একই প্লেটের থেকে খাবার খেতাম। এখানে তো কোনো অসুবিধা নেই, তুই খাওয়ার প্লেট থেকে। মধুজা নিজের পাতা জালে নিজেই যেন ফেসে যায়। অক্ষর মৃদু হেসে মধুজাকে তার পাশে বসতে বলে। মিলন হাসান চোখ দিয়ে ইশারা করতেই মধুজা বাধ্য মেয়ের মতো বসে পড়ে। অক্ষর এক লোক ভাত মুখে মধুজার দিকে বাড়ি। মধুজা বাধ্য হয়ে মুখে দেয়। মুখে দিতে ঝালে তার মুখ লাল হয়ে যায়। অক্ষর নিজেও খাচ্ছিল আর মধুজাকেও খাওয়াচ্ছিল। সবার সামনে মধুজা কিছুই করতে পারছিল না, শুধু ঢকঢক করে পানি খাচ্ছিল। খাওয়া শেষ করে অক্ষর ও মধুজা উঠে যায়। মধুজা রুমে গিয়ে ঝালে শুষাতে থাকে। অক্ষরেরও ঝাল লেগেছে খুব। সে রুমে এসে মধুজাকে বলে, তোমার জন্য আমাকে ঝাল খাবার খেতে হলো, এবার আমি এর সুইট রিভেঞ্জ নেব। এটাকে ঝাল কাটানোর উপায়ও বলতে পারো। কি উপায়? আমাকে বলুন, আমিও কাজে লাগাতে চাই। সত্যি তো? ঝাল আর সহ্য করতে পারছি না। অক্ষর মধুজার অধর শুইয়ে দিয়ে তাকে লিপকিস করতে থাকে। মধুজা পুরো স্ট্রেচও হয়ে যায়। এভাবে কিছুক্ষণ থাকার পর মধুজাকে ছেড়ে দিয়ে বলে, এটাই হলো ঝাল কমানোর উপায়। আমার এখন আর ঝাল লাগছে না। তোমার কি অবস্থা? মধুজা ভেবাচাকা খেয়ে তাকিয়ে থাকে অক্ষরের দিকে। মধুজা আয়নার সামনে ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। একটু আগে অক্ষর কি করলো সেটাই ভাবছে মধুজা। তার মনটা কীরকম ছটফট করছে। মধুজা জোরে জোরে শ্বাস নেয়। নিজেকে ধাতস্থ করে নিয়ে বলে, এই পাগল ডাক্তারকে জব্দ করা অসম্ভব। আমাকে পাগল বানিয়ে দেবে একদম। অক্ষর হসপিটালে চলে গেছে। বর্ণ গেস্ট রুমে আছে। মিলন হাসানও অফিসের কাজে চলে গেছেন। একা বাড়িতে থাকতে মধুজার ভীষণ বোরিং লাগছে। কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে আচমকা ফেসবুকে আরহাকে অ্যাক্টিভ দেখে তাকে নক করে মধুজা। কিছু কথাবার্তা বললে এক পর্যায়ে বলে, বাড়িতে কেউ নেই, আমার ভীষণ বোরিং লাগছে। তুই একটু আসতে পারবি? আমার খুব ঘুম পেয়েছে, আমি এখন যেতে পারবো না। মধুজা একটা বুদ্ধি কাজে লাগায়। সে আরহাকে মেসেজে লিখে, আমার হ্যান্ডসাম দেবর পর্ণ আমাদের সাথে এসেছে, এখন বাড়িতেই আছে। আমি তো ভাবলাম তুই বাড়িতে এসে ওকে একটু পটানোর চেষ্টা করতে পারিস। যাই হোক, তুই যদি আসতে না চাস তাহলে কোনো অসুবিধা নেই, তুই শান্তিতে ঘুমা। মেসেজটা দেখা মাত্রই আরহা লাফিয়ে ওঠে। সাথে সাথে মেসেজ করে, আগে বলবি তো, আমি এক্ষুনি আসছি। মেসেজটা দেখে মধুজা হেসে লুটুপুটি খায়। বিড়বিড় করে বলে, আমি ডাকলাম তখন আসলো না, আর বর্ণের কথা শোনা মাত্রই দৌড়ে আসছে। আচ্ছা, আমি ওকে বর্ণের কথা বলে কিছু ভুল করলাম না তো? এমনিতেই বর্ণের উপর দিয়ে যা ঝড় গেল, ওর মন মানসিকতা নিশ্চয়ই ভালো নেই। এখন আরোহা এসে যদি ওকে আরো বিরক্ত করে তাহলে রেগে যেতে পারে। মধুজা এসব ভাবছিল তখনই আরহা এসে কলিং বেল বাজায়। আরহাদের বাড়ি থেকে মধুজাদের বাড়ি বেশি দূরে নয়, হেঁটে আসতে 5 মিনিট সময় লাগে। মধুজা কলিং বেলের শব্দ শুনে নিচে নামে। দরজা খুলতে আরহা মধুজাকে জড়িয়ে ধরে। ইয়ার, বিয়ের পর তুই মোটা হয়ে গেলি নাকি? মার খাবি কিন্তু। আচ্ছা বাদ দে, তোর দেবর কোথায়? ওর খবর নিয়ে তুই কি করবি? আরে ইয়ার, ওর জন্যই তো 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এখানে এলাম। বেশি নাটক করিস না, ও গেস্ট রুমে আছে। তুই তো জানিস ওকে অ্যারেস্ট করা হয়েছিল। বর্ণের মন মেজাজ ভালো নেই, ওকে বিরক্ত করিস না। তাহলে কেন এলাম আমি এখানে? চল আমরা বসে গল্প করি। আচ্ছা চল, কি আর করার।
আরহা বসে বসে মধুজার সাথে গল্প করছিল। এমন সময় বর্ণ সেখানে চলে আসে। বর্ণকে দেখে আরহা খুশি হয়ে যায়। বর্ণর দিকে তাকিয়ে মিষ্টি হাসে। বর্ণ ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে মধুজাকে বলে, ভাবি আমি একটু বাহির থেকে আসছি। বাইরে যাবি? কিন্তু তুমি তো এখানকার কিচ্ছু চেনো না। আরহা লাফিয়ে উঠে বলে, কোনো ব্যাপার না, আমি ওনাকে চারপাশটা ঘুরিয়ে আনবো। তার কোনো দরকার নেই, আমি ছোট বাচ্চা নই, একাই যেতে পারবো। আপনি এরকম কেন করছেন মিস্টার বর্ণ? চলুন আমার সাথে, আমি আপনাকে আশেপাশের অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবো। আরহা এক প্রকার টেনে নিয়ে যায় বর্ণকে। মধুজা আবার একা হয়ে যায়। কপাল চাপড়াতে চাপড়াতে বলে, আমি আবার সেই একাই হয়ে গেলাম। এই বান্ধবীরা এমনই, সুন্দর ছেলে দেখলেই তার পেছনে ছোটে, নিজের বেষ্টুর কথা ভুলেই যায়। আরহা বর্ণকে নিয়ে এদিক সেদিক ঘুরতে থাকে। বর্ণ বিরক্ত হলেও কিছু বলতে পারছিল না, কারণ আরহা তাকে কিছু বলার সুযোগই দিচ্ছিল না। নিজের মতো বকবক করেই যাচ্ছিল। কথা বলতে বলতে এক পর্যায়ে রাস্তায় নেমে যায় আরহা। তার সেদিকে কোনো খেয়ালই নেই। সে বর্ণকে বিভিন্ন কথা বলেই যাচ্ছিল। আচমকা একটি গাড়ি তার দিকে ছুটে আসছিল। আরহা অন্যমনস্ক ছিল জন্য খেয়াল করেনি, কিন্তু বর্ণর নজর যায় সেদিকে। গাড়িটা আরহাকে ধাক্কা দেওয়ার আগেই বর্ণ আরহাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। আরহা বর্ণর একদম বুকের উপরে এসে পড়ে। বর্ণর এত কাছে এসে তার হৃদস্পন্দন বেড়ে যায়। বর্ণ এর মধ্যেই আরহাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলে, দেখে চলতে পারে না নাকি? শুধু মুখই চলে আপনার, অন্য কিছু বোধহয় চলে না। চোখ কান খোলা রেখেই হাঁটবেন। আজ আমি ছিলাম তার জন্য বাঁচিয়ে নিলাম, প্রতিবার আমি থাকবো না। আরহা আনমনেই বলে দেয়, থাকলে কি খুব অসুবিধে হবে? মানে? মানে কিচ্ছু না, আপনি বুঝবেন না। এখন চলুন, ওইদিকে একটা বড় সুইমিং পুল আছে। এখন আর কোথাও যাওয়ার মুড নেই আমার, বাড়িতে ফিরে চলুন। আপনার মতো অসচেতন মেয়েকে নিয়ে রাস্তায় চলার ঝুঁকি আমি আর নিতে পারবো না। আরে আমার কথাটা তো শুনুন। বর্ণ কোনো কথা না শুনে মধুজার বাড়ির দিকে হাঁটতে থাকে। মধুজা নিজের রুমে চুপচাপ বসেছিল। আজ কেন যেন অক্ষরের কথা খুব মনে পড়ছে তার। অক্ষর থাকলে মধুজাকে এভাবে বোর হয়ে বসে থাকতে হতো না। কোনো না কোনোভাবে ঠিকই মধুজার সাথে মজা করে হলেও তাকে ব্যস্ত রাখত। মধুজা এসবই ভাবছিল, তখনই তার অগোচরে কেউ রুমে প্রবেশ করে। মধুজা অন্য চিন্তায় ব্যস্ত থাকায় বুঝতেও পারেনি কিছু। অক্ষর রুমে এসে মধুজার পাশে বসে। মধুজা টের পাওয়ার আগেই তার গালে চুমু খায়। আচমকা এই ঘটনায় মধুজা ধরফরিয়ে ওঠে। অক্ষরকে দেখে কিছুটা স্বস্তি পেলেও রাগ দেখিয়ে বলে, আপনি চলে এলেন আমাকে বিরক্ত করতে। উফ, এত জ্বালা আর নেওয়া যাচ্ছে না। অক্ষর নিজের এপ্রন খুলতে খুলতে বলে, তোমাকে নিতে হবে না, আমি তোমাকে নিব কোলে। বলে উঠে দাঁড়িয়ে মধুজাকে কুলে তুলে নেয় অক্ষর। মধুজা থতমত খেয়ে বলে, এ কি করছেন? নামান বলছি। নামাবো তার আগে একটা শর্ত আছে। কি শর্ত? আমার গালে খুব চুলকাচ্ছে, তো আমি কি করব? চুলকানি কমিয়ে দাও। কিভাবে? হামি দিয়ে। ছি, কি অশ্লীল। ছি বলছো কেন? দেখো, যদি কোল থেকে নামতে চাও তাহলে হামি দিতেই হবে হানি। মধুজা সাহস করে অক্ষরের গালের কাছে মুখ নিয়ে যায়। অক্ষর চোখ দুটো বন্ধ করে নেয়। মধুজা চুমুর বদলে অক্ষরের গালে কামড় বসিয়ে দেয়। অক্ষর দাঁতে দাঁত চেপে সহ্য করে। মধুজার কামড়ে অক্ষরের গাল লাল হয়ে যায়। অক্ষর তবুও হেসে বলে, বাহ, এটাও তো এক প্রকার আদরই। ঠিক আছে, তোমায় নামিয়ে দিচ্ছি। মধুজাকে কোল থেকে নামিয়ে দেয় অক্ষর। মধুজা বিজয়ের হাসি দেয়। এতদিনে অক্ষরকে জব্দ করতে পেরে সে অনেক খুশি। অক্ষরও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে মধুজার অগোচরে তার ঠোঁট কামড়ে ধরে, একটু কামড়ে ধরে তারপর ছেড়ে দিয়ে বলে, আমার গালে তুমি ভালোবাসার চিহ্ন দিলে, এখন আমিও তোমার ঠোঁটে ভালোবাসার চিহ্ন দিলাম। শোধবোধ। মধুজা রক্তিম চোখে তাকায়। এই লোকটাকে কোনোভাবে জব্দ করতে পারছে না সে, বরঞ্চ নিজেই জব্দ হয়ে যাচ্ছে। মধুজা বিড়বিড় করে বলে, এই পাগল ডাক্তারকে জব্দ করার জন্য আমাকে আরো 10 বার জন্ম নিতে হবে। রাতে ডিনারের পর মধুজা সবাইকে ডাইনিং টেবিলে উপস্থিত থাকতে বলেছে। কেউ বুঝতে পারছে না মধুজা ঠিক কি বলতে চাইছে। মিলন হাসান, বর্ণ, অক্ষর সবাই বসে আছে। মধুজা আচমকা এসে সবার উদ্দেশ্যে বলে, আমি খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছিস মা? আব্বু, আমার সিদ্ধান্ত হলো আমি তোমার বিয়ে দিতে চাই। এই কথাটা শুনে ডাইনিং টেবিলের সবার চোখ বড় বড় হয়ে যায়। মিলন হাসান রাগের দৃষ্টিতে নিজের মেয়ের দিকে তাকায়।
কোনো কঠিন কথা শোনাতে উদ্যত হন তখনই মধুজা বলে, আমি জানি আব্বু, তুমি আমাকে আর আম্মুকে কত ভালোবাসো, তাই তো এতগুলো দিন একা কাটিয়েছো। আমার কথা ভেবে অন্য কাউকে নিজের জীবনে আনোনি, কিন্তু এখন যখন আমার বিয়ে হয়ে গেছে তখন তুমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছো। তোমার খেয়াল রাখার মতো আর কেউই নেই। তাই আমি চাই এই শেষ বয়সে তোমার পাশে কেউ থাকুক, বন্ধু হয়ে। অক্ষর মুগ্ধতার সাথে মধুজার দিকে তাকায়। মধুজাকে আজ নতুনভাবে আবিষ্কার করলো সে। নিজের বাবার জন্য যে কেউ এভাবে ভাবতে পারে সেটা মধুজাকে না দেখে বোঝাই যেত না। মিলন হাসান বেশ রেগেই বলেন, তোকে আমার কথা এত ভাবতে হবে না, আমি একাই ঠিক আছি। এতগুলো বছর যখন একা কাটাতে পেরেছি তখন বাকি দিনগুলো একাই থাকবো। আব্বু, আমি কিন্তু তোমার কথা শুনে বিয়ে করেছি, তোমাকেও কিন্তু আমার কথা শুনতে হবে। আমি তোমার আব্বু, তুমি আমার আম্মু নও। তাই প্রথম আর শেষবারের মতো বলছি, এই নিয়ে যেন আর কোনো কথা না ওঠে। মিলন হাসান উঠে নিজের রুমে চলে যায়। বর্ণ নিজের মতো চলে যায়। শুধু অক্ষর আর মধুজা সেখানে থেকে যায়। মধুজার চোখে জল। সে তো নিজের বাবার কথা ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার বাবা কিছু বুঝতে চাইছে না। অক্ষর মধুজার পাশে এসে তার মাথায় হাত রাখে। মধুজা কাঁদো কাঁদো গলায় বলে, আমি কি কোনো ভুল কথা বলেছি পাগলা ডাক্তার? না হানি, তুমি কোনো ভুল কথা বলনি। সত্যি তো একটা মানুষ এভাবে একা থাকতে পারে না। শেষ বয়সে তার একজন ভরসাই প্রয়োজন। তাহলে আব্বু কেন এমন রিয়্যাক্ট করলো? উনি হয়তো বুঝতে পারেননি ব্যাপারটা। তুমি আর এই ব্যাপারটা নিয়ে মন খারাপ করে থেকো না। আমি আব্বুর বিয়ে দিয়ে তবেই দম নেব, আর আব্বুকে রাজিও করাবো। আমার ডিসিশন ফাইনাল। আচ্ছা, এখন রুমে চলো। এখানে বসে থেকে তো কোনো লাভ নেই। রুমে গিয়ে ঠান্ডা মাথায় ভাবো কি করবে। মধুজা সকাল সকাল ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেছে। অক্ষর তাকে খুঁজে খুঁজে পুরো হয়রান। গতকাল রাতে অক্ষর খেয়াল করেছিল মধুজা কোনো গভীর চিন্তায় মগ্ন, হয়তো নিজের বাবার কথা ভাবছে। এটা ভেবে সে আর কিছু বলেনি। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে মধুজাকে নিজের পাশে দেখতে না পেয়ে অক্ষরের খটকা লাগে। মধুজা নিজের ফোনটাও বালিশের তলায় রেখে গেছে। সব মিলিয়ে খুব চিন্তায় আছে সবাই। মিলন হাসান তো ভাবছেন তার মেয়ে অভিমান করে আবার কোথাও চলে গেল নাকি। এদিকে অক্ষরের হাসপাতালে যাওয়ার সময়ও প্রায় হয়ে এসেছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে গেছে। অক্ষর হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার সময় মধুজা বাড়িতে প্রবেশ করে। মধুজাকে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। অক্ষর রক্তিম চোখে মধুজার দিকে তাকায়। কোথায় ছিলে তুমি? মানুষকে দুশ্চিন্তায় ফেলতে কি খুব ভালো লাগে? জানো, সকাল থেকে তোমাকে খুঁজতে খুঁজতে আমি কতটা হয়রান হয়ে গেছি। আমি একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম, আপনাকে আর হয়রান হতে হবে না। বন্য ভাইয়াকে ডাকুন, আজই আমরা বাড়িতে ফিরে যাব। মিলন হাসান অবাক হয়ে বলে, আজকে যাবি মানে কি? তোদের তো 2 দিন থাকার কথা। না আব্বু, আমি আর এখানে থাকবো না। একেবারে তখনই ফিরবো যখন তুমি বিয়ে করতে রাজি হবে, তার আগে নয়। তুই কিন্তু এবার বেশি জেদ করে ফেলছিস মধু। আমি বলেছি তো, এই বয়সে বিয়ে করে সমাজের লোক হাসাতে পারবো না। তাছাড়া আমার মনে এখনো তোর মা রয়ে গেছে। সমাজের লোকের কথা বাদ দাও তো আব্বু, সমাজের লোক এমন কথা বলেই। তাছাড়া আমি তো কোনো যুবতী মেয়েকে তোমায় বিয়ে করতে বলছি না। মাঝবয়সী কাউকে বিয়ে করো। শুধু আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমি জানি তুমি আম্মুকে অনেক ভালোবাসো। আম্মুর জায়গা আর কাউকে দিতে হবে না। তোমাকে যাতে এই শেষ বয়সে নিঃসঙ্গ না থাকতে হয়, সেই জন্যই তো আমি বলছি বিয়ের কথা। মিলন হাসান কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। মধুজা বলে, আমি তোমাকে রাজি করাবোই আব্বু, তুমি চিন্তা করো না। তুমি বাবা হিসেবে যেমন নিজের সব দায়িত্ব পালন করেছ, আমিও তেমনি তোমার জীবনটা গুছিয়ে দিয়ে তোমার সন্তানের দায়িত্ব পালন করব। অক্ষর নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলে, আমাকে এক্ষুনি যেতে হবে। বর্ণকে ডেকে নিয়ে আসছি, তুমি তৈরি হয়ে নাও। আচ্ছা, আপনি যান, গিয়ে বর্ণ ভাইয়াকে ডেকে আনুন, আমি তৈরি হয়ে নিচ্ছি। বাড়িতে পৌঁছে কম্পিউটার বের করে নিজের জরুরি কাজ করছে মধুজা। অক্ষর তাদেরকে পৌঁছে দিয়েই হাসপাতালে চলে গেছে। বর্ণ অক্ষরের কথা মতো নিজের মা বাবা পায়ে ধরে ক্ষমা চেয়েছে। অনিল চৌধুরী ক্ষমা করে দিলেও মমতা চৌধুরী এ বিষয়ে কিছু বলেনি। শুধু বলেছেন, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার আনছি। মায়েরা হয়তো এমনই হয়, তাদের সন্তানকে ক্ষমা করার প্রয়োজন হয় না, কারণ তারা সন্তানদের উপর কখনো রেগে থাকতেই পারে না। সন্তান যেমনই হোক, মায়েরা তাদের কথা সবসময় চিন্তা করেন।
মধুজা এসব কথা ভেবে মৃদু হাসে। আজ তারও নিজের মায়ের কথা খুব মনে পড়ছে। মধুজার মায়ের সাথে কাটানো কোনো মুহূর্ত ঠিকভাবে মনে নেই, শুধু এটুকু মনে আছে তার মা তাকে খুব আদর করত। মধুজা দীর্ঘ শ্বাস ফেলে কম্পিউটারে নিজের কাজে মন দেয়। একটু পরে তৈরি হয়ে নেয় বাহিরে যাওয়ার জন্য। নিচে এসে দেখে মমতা চৌধুরী সোফায় বসে টিভিতে নিউজ দেখছেন। মধুজা মমতা চৌধুরীর কাছে এসে বলে, আমি একটু বাইরে যাচ্ছি। কেন? আসলে আমার একটা ইন্টারভিউ আছে জবের জন্য। ও আচ্ছা, বেস্ট অফ লাক। তোমার জবটা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহর নাম নিয়ে ইন্টারভিউ দিবে। আচ্ছা। মধুজা মমতা চৌধুরীর ব্যবহার দেখে সত্যি মুগ্ধ না হয়ে পারে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শাশুড়ির ব্যাপারে যেরকম কথা শুনেছে, মমতা চৌধুরী একদমই তার ব্যতিক্রম। এমন মানুষের জন্য মন থেকে শ্রদ্ধা চলে আসে। মধুজা মমতা চৌধুরীর দিকে তাকিয়ে সুন্দর করে হেসে চলে যায়। রাতে বাড়ি ফেরার সময় অক্ষর লক্ষ্য করে কেউ তার পিছু করছে। ব্যাপারটা নিয়ে অক্ষরের বেশ খটকা লাগে। সে গ্যারেজে গাড়ি রেখে এসে বাড়ির দিকে হাঁটা ধরতেই নিজের পেছনে একটি ছায়া লক্ষ্য করে, কিন্তু পিছনে ফিরে কাউকে দেখতে পায় না। তবে তার বারবার মনে হচ্ছে কেউ তার পিছু নিচ্ছে। অক্ষর এক প্রকার তাড়াহুড়োর মধ্যেই নিজের রুমে চলে আসে। রুমে এসে দেখে মধুজা খুশি মনে ফোন টিপছে। মধুজার এত খুশি দেখে অক্ষর বলে, কি হয়েছে, এত খুশি কেন তুমি? আমার ইচ্ছে পূরণ হয়েছে তাই। জানেন, এখন আমি একজন জার্নালিস্ট, তাও আবার প্রথম আলো সংবাদপত্রের জার্নালিস্ট। ভাবতে পারছেন? ও, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। বলো, কি গিফট চাই তোমার? গিফট না হয় পরে চেয়ে নেব। আমার তো এখনই গিফট দিতে ইচ্ছা করছে, গিফটটা বরং এখনই দিয়ে দেই। বলে মধুজার ঠোঁটে ভালোবাসার পরশ লাগিয়ে দেয় অক্ষর। মধুজা বিড়বিড় করে বলে, পাগল ডাক্তার একটা, চুমু না খেয়ে বাঁচতে পারে না। চুমু যেন ওনার কাছে অক্সিজেন। মধুজা আজ প্রথম দিনের মতো নিজের কাজে যাচ্ছে। এই নিয়ে খুব এক্সাইটেড সে। বাড়ির সবাইকে খুশির খবরটা জানানোর পর সবাই মধুজার এই সাফল্যে খুশি হয়েছে। অনিল চৌধুরী যদিও বা একটু মনক্ষুণ্ণ ছিলেন, কারণ সাংবাদিক পেশাটা ভীষণ বিপজ্জনক হতে পারে। তবে মমতা চৌধুরী তাকে বুঝিয়েছেন যে মধুজা যদি চায়, ওর যদি নিজের উপর ভরসা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যার ফলে তিনিও আর দ্বিমত করতে পারেননি। তাছাড়া অক্ষরও পুরোপুরি সমর্থন দিয়েছে মধুজাকে। আজ প্রথম দিন অক্ষরই মধুজাকে তার কার্যালয়ে পৌঁছে দেয়। মধুজা খুশি মনে কাজে যোগ দেয়। প্রথম দিনে সবার সাথে পরিচয়টা সেরে নেয়। মধুজা বিভিন্ন ধরনের সংবাদ সংগ্রহের কাজ করবে। তার সাথে একজন ক্যামেরাম্যানকেও ঠিক করে দেওয়া হয়। মধুজার ক্যামেরাম্যান আর কেউ নয়, তারই বন্ধু লাবিব। লাবিবের সাথে কলেজ থেকে বন্ধুত্ব মধুজার। কলেজে তো তারা বেস্ট ফ্রেন্ডও ছিল। আজ আবার অনেকদিন পর একসাথে কাজ করতে পেরে মধুজার উপর আজ দায়িত্ব পড়ে রাস্তার বেহাল দশা নিয়ে একটি রিপোর্ট তৈরি করার। তাই মধুজা লাবিবকে নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় তৈরি বিভিন্ন গর্ত এবং জ্যাম পর্যালোচনা করে। লাবিব কিছু ছবিও তোলে, কিছু মানুষের সাথে এসবের ভোগান্তি নিয়ে কথাবার্তা বলে। অবশেষে সব মিলিয়ে খুব সুন্দরভাবে একটি রিপোর্ট তৈরি করে মধুজা। সম্পাদক খুব খুশি হয় মধুজার এই কাজে। তিনি মধুজার মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি যথেষ্ট ভালো কাজ করেছ। এভাবে কাজ করে যেতে পারলে ভবিষ্যতে অনেক ভালো একজন সাংবাদিক হতে পারবে। তবে একটা কথা মনে রাখবে, সাংবাদিক হতে গেলে সাহসের প্রয়োজন। কাউকে ভয় করবে না। অনেক প্রভাবশালী লোকের বিরুদ্ধে তোমার খবর তৈরি করতে হবে। সেই নিয়ে অনেক চাপের সম্মুখীন হতে পারো। সবকিছু পাশে রেখে নিজের কাজটা ভালোভাবে করবে। জি, আমি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করব ইনশাল্লাহ। মধুজা আজ সব কাজ শেষ করে বাড়িতে ফেরে। বাড়িতে ফিরেই দেখে মমতা চৌধুরী খাবার নিয়ে বসে আছেন। মধুজাকে দেখা মাত্র তিনি বললেন, এসো, তোমার অপেক্ষাতেই ছিলাম এতক্ষণ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, খাবারগুলো এখনো গরমই আছে। মধুজা নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় মমতা চৌধুরীর মতো একজন শাশুড়ি পেয়ে। তার কাছে মনে হয় তার মাই যেন আবার তার কাছে ফিরে এসেছে। মধুজা ফ্রেশ হয়ে এসে খেতে বসে পড়ে। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায় ঘুমানোর জন্য। অক্ষরের আজ তাড়াতাড়ি ফেরার কথা। মধুজা যেন তার অপেক্ষাতেই আছে। বুঝতে পারছে না তার হয়েছেটা কি। যে লোকটাকে একদম সহ্য করতে পারে না, তার জন্য কিনা অপেক্ষা করছে। মধুজার হচ্ছেটা কি? অক্ষর আজ আগের দিনের থেকে বেশ তাড়াতাড়ি করে হাসপাতাল থেকে ফিরেছে। গতকালের ঘটনাটা এখনও তাকে ভাবাচ্ছে। কে বা কারা তার পেছু নিচ্ছিল।
তাই আজ রিস্ক না নিয়ে তাড়াতাড়ি ফিরেছে অক্ষর। তবে আজ সে ঠিক করেছে যদি কেউ তার পিছু নিয়ে থাকে তাহলে তাকে অবশ্যই হাতে নাতে ধরবে। গাড়ি গ্যারেজে রেখে আসার সময় আজ অক্ষরের সাথে এই ঘটনা ঘটল। তবে আজ অক্ষর একটু বুদ্ধি করে না জানার ভান করে হাঁটতে লাগলো। একটু এগিয়ে যেতেই বুঝতে পারলো কেউ তার খুব কাছে এসে গেছে। অক্ষর ভাবলো এটাই সঠিক সময়। এপ্রন থেকে কিছু একটা বের করে নিল অক্ষর। পিছনে ঘুরে সেই তরল বস্তুটা ছুঁড়ে মারল। বস্তুটা কারো হাতে গিয়ে পড়ল। সে আগন্তুক তৎক্ষণাৎ দৌড়ে পালালো। অক্ষর তার পিছু নিল, কিন্তু বেশি দূর অবধি যেতে পারল না। তার আগেই সে কোথায় যেন মিলিয়ে গেল। অক্ষর দীর্ঘ শ্বাস নিয়ে তার হাতে থাকা কেমিক্যালটির দিকে তাকায়। এই কেমিক্যাল কারো শরীরে পড়লে সেখানে র্যাশ উঠবে। অক্ষর খুব ভালোভাবেই খেয়াল করেছে আগন্তুকের হাতে কেমিক্যাল পড়েছে। এটাই তো চেয়েছিল সে। এখন সেই আগন্তুক যদি চেনা কেউ হয় তাহলে খুব সহজে তাকে পাকড়াও করা যাবে। এটা ভেবে মৃদু হাসে অক্ষর। সাবধানতা অবলম্বন করে বাড়িতে প্রবেশ করে অক্ষর সিঁড়ি দিয়ে দোতলায় গিয়ে নিজের রুমের বাইরে দাঁড়িয়ে থাকে। দরজা ভেতর থেকে বন্ধ। অক্ষর দরজায় নক করতে যাবে তখনই কিছু একটা মনে করে হাত সরিয়ে আনে। অক্ষর ভাবে মধুজা নিশ্চয় তাকে জব্দ করার জন্য এভাবে দরজা লাগিয়ে রেখেছে। সে এটাও বুঝতে পারে মধুজা এত সহজে দরজা খুলবে না, তাই অন্য পরিকল্পনা করে অক্ষর। মধুজা এখনও জেগেছিল, তার চোখে ঘুম আসছে না। ইদানিং পাগল ডাক্তারের সাথে ঝগড়া না করে সে যেন শান্তিই পায় না। এখনও পাগলা ডাক্তারকে জব্দ করারই পায়তারা করছে। তাই তো ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে মধুজা বিড়বিড় করে বলে, পাগল ডাক্তারের আসার সময় তো হয়ে গেছে, তাহলে এখনো আসছে না কেন? আসলেও আমি দরজা এত সহজে খুলবো না। মিনিমাম 30 মিনিট তো বাইরে দাঁড় করিয়ে ডাকবই। আমাকে যখন তখন অসুস্থতে ফেলার জন্য এইটুকু শাস্তি তো দেওয়াই চাই। আচমকা দরজার বাহির থেকে অদ্ভুত শব্দ শুনে ভয়ে কাচুমাচু হয়ে যায় মধুজা। বাহির থেকে কিরকম ভুতুরে আওয়াজ আসতে থাকে। মধুজা ভয় পায় খানিকটা। কিছুক্ষণ পরেই জোরে জোরে শব্দ হতে থাকে। মধুজা ভয়ে কম্বল মোড়া দিয়ে শুয়ে দোয়া দুরুদ পড়তে থাকে। কিছু একটা মনে আসতেই কম্বল সরিয়ে ফেলে মধুজা। সাহস সঞ্চার করে বলে, আমি একজন সাংবাদিক, এত ভীতু হলে আমার চলবে না। আজ এই শব্দের রহস্য আমি ভেদ করেই ছাড়বো। মধুজা সাহস করে উঠে দাঁড়ায়। গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খোলা মাত্রই নিজের চোখের সামনে অক্ষরকে দেখে ভরকে যায় মধুজা। অক্ষর মধুজার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছিল। মধুজা রাগী সরে ধমক দিয়ে বলে, তার মানে আপনি আমায় ভয় দেখানোর জন্য এমন করেছিলেন? কি ভেবেছিলেন আপনি আমি ভয় পেয়ে যাব? আমি হলো মধুজা, আমি কাউকে ভয় পাই না। সেটা তো জানি আমি, তাই তো ভেবেছিলাম এরকম শব্দ শুনে সাহস করে দরজা খুলে দেখবে কে এসেছে। তাই তো ফোনে একটা ভুতুরে গান ছাড়লাম আর কিছু শব্দ ভাইব্রেট করতে লাগলাম। কিন্তু তুমি তো অনেক দেরি করে দিলে। এতক্ষণ কি ভয় ছিলে নাকি? মধুজা আমতা আমতা করে বলে, আমি মোটেই ভয় পাইনি, ঘুমিয়েছিলাম তাই শুনতে পাইনি। ঘুম থেকে উঠেই শব্দ শোনা মাত্র দরজা খুলে দিলাম। তাহলে তো তুমি খুব সাহসী। আচ্ছা চলো এখন ভিতরে। অক্ষর রুমে প্রবেশ করে। মধুজা দরজার কাছেই দাঁড়িয়েছিল। কিছুটা দূরে কারো একটা ছায়া দেখতে পায় সে। সাহস করে এগিয়ে আসতেই ছায়াটায় পিছিয়ে যায়। মধুজার মনে সন্দেহ হতে থাকে যে কি দেখলো এটা। সে নিশ্চিত এখানে কেউ ছিল। মধুজা এসব ভাবতে ভাবতে একটু এগিয়ে এসে পায়ের কাছে কিছু পড়ে থাকতে দেখতে পায়। পায়ের কাছ থেকে তুলে দেখে একটা রড। এই রডটা কে এনেছে এখানে, আর কেনই বা এনেছে, এটাই ভাবছিল মধুজা। মধুজা মনে মনে বলে, তাহলে কি কেউ পাগল ডাক্তারকে আঘাত করার জন্য এসেছিল? কিন্তু কেউ কেন এমন করবে? ওনার মতো মানুষের শত্রু আসবে কোথা থেকে? আমি কি ওনাকে এই ব্যাপারে কিছু বলবো? অক্ষর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে এসে মধুজাকে না দেখে ভ্রু কুঁচকে ফেলে। বাহিরে এসে মধুজাকে হাতে রড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুমি কি করছো এখানে? আর তোমার হাতে ওটা কি? মধুজা নড়ে চড়ে ওঠে। মধুজা রডটা হাত থেকে ফেলে দিয়ে বলে, কিছু না, এখন চলুন। আপনার জন্য আমার কাঁচা ঘুমটা ভেঙে গেছে, না ঘুমালে আর শান্তি পাবো না। অক্ষরের কাছে মনে হয় মধুজা তার কাছে কিছু লুকাচ্ছে। তবু সে এই ব্যাপারে মধুজাকে কিছু জিজ্ঞেস করে না। রুমে সে অন্যদিনের মতো বকবক না করে শুয়ে পড়ে অক্ষর। মধুজাও তাকে অনুসরণ করে চুপচাপ শুয়ে পড়ে। দুজনেই নিজেদের ভাবনার জগতে ব্যস্ত। মধুজা ভাবছে কে ছিল ওই ছায়ামূর্তিটা, আর সে রড হাতে কেন এসেছিল, তার উদ্দেশ্য আসলে কি।
অপরদিকে অক্ষর ভাবছে কে তাকে ফলো করছে। আজ তো স্পষ্ট তাকে দেখতে পেয়েছে। হুডি পরে থাকায় তার মুখ দেখা যায়নি, তার উপর কিছুটা অন্ধকার থাকায় ভালোভাবে তাকে শুধু একটু ভালোভাবে খেয়াল করেছে যে তার হাতে কেমিক্যাল পড়েছে। তাই সে যদি অক্ষরের চেনা জানা হয় তাহলে খুব সহজেই ধরে ফেলতে পারবে। দীর্ঘক্ষণ চুপ থেকে সেই নীরবতা ভেঙে মধুজা নিজেই বলে, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? না, বউকে আদর না করে কি ঘুম আসে? কথাটা বলে মধুজাকে নিজের দিকে টেনে নেয় অক্ষর। মধুজার গালে বসিয়ে দেয় নিজের অধর। মধুজা অন্যদিনের মতো আড়ষ্টতায় ভোগে না, বরং আজ বেশ উপভোগী করছিল সে। হয়তোবা অক্ষরের প্রতি তারও দুর্বলতা কাজ করতে শুরু করে দিয়েছে। বিশেষ করে আজ যখন বুঝতে পারছে কেউ অক্ষরের ক্ষতি করার চেষ্টা করছে, তখন ভয় এসে ঘিরে ধরেছে তাকে। মধুজার মনে হতে থাকে অক্ষরের যদি কিছু হয়ে যায় তাহলে সে কি ঠিক থাকতে পারবে? যতই পাগল ডাক্তার বলুক আর যতই ঝগড়া করুক অক্ষরের সাথে, এই কয়েকদিনে অক্ষরের প্রতি অদ্ভুত একটা টান তৈরি হয়ে গিয়েছে তার। এই টানটাই হয়তো স্বামী স্ত্রীর সম্পর্কের, যা অপেক্ষা করার সাধ্য কারণ নেই। মধুজা অক্ষরের চোখের দিকে তাকায়। এ চোখে তাকালে চোখের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। আজ অক্ষরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মধুজা আসলে তার পাগল ডাক্তার অনেক বেশি সুদর্শন। যে কোনো মেয়ে একবার দেখাতেই তার প্রেমে পড়তে বাধ্য। মধুজাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়ে যায় অক্ষর। এভাবে কি দেখছো হানি? তুমি আবার আমার প্রেমে টেমে পড়ে গেলে নাকি? মধুজা তৎক্ষণাৎ কোনো উত্তর দেয় না, একটু পর বলে ওঠে, আপনি কি আমায় ভালোবাসেন? অক্ষর মধুজার এমন প্রশ্নে হকচকিয়ে যায়। মধুজার কপালে হাত দিয়ে বলে, তুমি ঠিক আছো তো? শরীর খারাপ করেনি তো? মধুজা আচমকা অক্ষরকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলে, আজকে রাতটা আমাকে এইভাবে একটু ঘুমাতে দেবেন? অক্ষর হতবাক হয়ে গেলেও কিছু বলে না, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর মধুজার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। একসময় দুজনেই এভাবেই ঘুমিয়ে পড়ে। মধুজা সকাল সকাল ঘুম থেকে উঠে জরুরি কাজে চলে গেছে। অক্ষর মধুজাকে না দেখতে পেয়ে খুবই কষ্ট পায়, বিড়বিড় করে বলে, আমি ঘুম থেকে ওঠার আগে চলে গেল, অথচ কাল রাতে কিভাবে আমার বুকে মাথা রেখে ঘুমিয়েছিল। নিশ্চয়ই আদর খাওয়ার ভয় পালিয়ে গেছে। আর বেশি না ভেবে অক্ষর নিজেও হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। নিচে এসে ব্রেকফাস্ট করার সময় দেখতে পায় মমতা চৌধুরী এক হাতে সব কাজ করছে। অক্ষর তার মাকে জিজ্ঞেস করে, তুমি একা কাজ করছো কেন? রাউনাফ কোথায়? মমতা বেগম বলে, ও তো স্কুলে গেছে। রান্নার কাজে আমাকে মধুজা সাহায্য করে গেছে। রাউনাফের তো সামনে পরীক্ষা, তাই ওকে কাজ করতে মানা করেছি। একটু কাজ আমি নিজেই করতে পারবো। অক্ষর আর বেশি কথা না বাড়িয়ে মনোযোগ দিয়ে খেতে থাকে। একটু পরেই বর্ণ চলে আসে খাওয়ার জন্য। বর্ণ এই গরমের দিনও ফুল হাতা শার্ট পরেছে দেখে অবাক হয়ে যায় অক্ষর। বর্ণ এসে অক্ষরের পাশে বসে। অক্ষর বর্ণকে জিজ্ঞেস করে, তুই এই গরমে এরকম পোশাক কেন পরেছিস? তোর হাতে কি হয়েছে? বর্ণ নিজের হাত ভালোভাবে ঢেকে নেয়। অক্ষর দেখতে পায় যে বর্ণর হাতে লালচে দাগ। অক্ষরের মনে কিছুটা সন্দেহ হয়, তবে সে ব্যাপারটা গুরুত্ব দেয় না। বর্ণ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। অক্ষর খেয়ে উঠে যাওয়ার সময় বর্ণকে বলে, তোর হাতে কি কোনো সমস্যা হয়েছে? বর্ণ আমতামতা করে বলে, না না, কোনো সমস্যা হয়নি। অক্ষর আর কিছু না বলে উঠে চলে যায়। অক্ষর যাওয়ার কিছুক্ষণ পরেই বর্ণ নিজেও চলে যায়। মমতা চৌধুরী ব্যাপারটা কিছু বুঝতে পারেন না, তবে তার মনে হয় কোনো ব্যাপার তো আছেই। আচমকা বাড়িতে কাউকে প্রবেশ করতে দেখে চমকে যায় মমতা চৌধুরী। মধুজা দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসেছে। মমতা চৌধুরী জানতে চায়, তুমি এত তাড়াতাড়ি এলে কেন? তুমি তো বলেছিলে যে তোমার ফিরতে লেট হবে। মধুজা হাঁপাতে হাঁপাতে বলে, বলছি। আচ্ছা মানে আপনার ছেলে কোথায়? মমতা চৌধুরী বললেন, অক্ষর তো একটু আগে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ও শিট, আমাকে এক্ষুনি যেতে হবে। ওনার সামনে অনেক বড় বিপদ। মমতা চৌধুরী ভয় পেয়ে যান আর বলেন, কি বিপদ অক্ষরের? আমি পরে এসে আপনাকে সব বলছি। আমার আর দেরি করলে চলবে না, এক্ষুনি যেতে হবে। অক্ষর সবেমাত্র হাসপাতালে এসে পৌঁছেছে। হাসপাতালে এসেই একটা গুরুতর রোগীকে দেখতে হয়েছে। অক্ষর নিজের কেবিনে এসে একটু বসতে ডাক্তার কেয়া তার কেবিনে আসার অনুমতি চায়। ডাক্তার কেয়া আর অক্ষর একই সাথে মেডিকেলে পড়াশোনা করেছে, তাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। অক্ষর আসার অনুমতি দিলে কেয়া ভেতরে আসে। এসে অক্ষরকে বলে,